assessment হবে 7 মার্কসের, as well as একটা টার্ম প্রজেক্ট হবে which will be of 10 marks. আপনাদের টোটাল ল্যাব অ্যাসাইনমেন্ট দেওয়া হবে হচ্ছে 2টা। ল্যাব অ্যাসাইনমেন্ট 1 এর মধ্যে মার্ক থাকবে হচ্ছে 3 মার্কস, ল্যাব অ্যাসাইনমেন্ট 2 তে হচ্ছে মার্কস হবে 5 মার্কস। এখানে কোনো অ্যাভারেজ হবে না, 2টা অ্যাসাইনমেন্টের মার্কস সামেশন করা হবে। In terms of the lab assessment হচ্ছে বেসিক্যালি ল্যাব এক্সামের মতো। 2টা ল্যাব অ্যাসেসমেন্ট হবে, 2টাই 7 মার্কসের হবে, অ্যান্ড 2টার মার্কস হচ্ছে অ্যাভারেজ করে আপনাদের ফাইনাল মার্কস দেওয়া হবে। আর যে প্রজেক্ট হচ্ছে আপনাদের সেন্ট্রালি রিলিজ করা হবে, টেন্টেটিভ ডেডলাইন হচ্ছে 2 উইকসের মতো হবে, অ্যান্ড এটাতে হচ্ছে টোটাল 10 মার্কসের মতো থাকবে। এখন আসি হচ্ছে আপনাদের ল্যাব অ্যাসেসমেন্ট কিসের উপর হবে, ল্যাব অ্যাসাইনমেন্ট কিসের উপর হবে। সো এখানে যেটা দেখবেন আপনাদের সাথে হচ্ছে ক্লাস 0, এটা হচ্ছে আপনাদের সাথে প্রিভিয়াসলি লেকচার 0 শেয়ার করা হয়েছে একটা, এখানে হচ্ছে আপনাদের শেল কমান্ডস এর বেসিক অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফান্ডামেন্টালস অফ সি কভার করা হয়েছে। সো আমরা বেসিক্যালি হচ্ছে লেকচার 1 বা ক্লাস 1 থেকে শুরু করব, যেটা হচ্ছে আজকে হচ্ছে আমরা শেল স্ক্রিপ্টিং কভার করব। তারপর হচ্ছে নেক্সট উইক আপনাদের সিস্টেম কলস কভার করা হবে, তারপর হচ্ছে থ্রেডস কভার করা হবে, এন্ড আপনাদের যে 4th ক্লাসটা হবে, 4th ক্লাসের মধ্যে হচ্ছে আপনাদের ল্যাব অ্যাসেসমেন্ট 1টা নেওয়া হবে। ওই দিন অন্য কোনো ল্যাব লেকচার কন্টেন্ট কোনো কিছু কভার করা হবে না, জাস্ট ল্যাব অ্যাসেসমেন্ট 1। এখানে প্রাইমারিলি হচ্ছে আপনাদের কোডিং প্রবলেম দেওয়া হবে, অ্যান্ড আপনাদের ইন ক্লাস একটা ভাইভা হবে, ইন ক্লাস মার্কিং হয়ে যাবে, অ্যান্ড ইউর ডান। ওই দিন আর এক্সট্রা করে কোনো ক্লাস টাস কিছু হবে না। এরপর হচ্ছে আপনাদের প্রজেক্ট মাঝখানে থাকবে, এটা পরে ডিসকাস করা হবে। আপনাদের হচ্ছে যে লাস্ট ক্লাসটা থাকবে, মোস্ট প্রবাবলি লাস্ট ক্লাসে হচ্ছে আপনাদের অ্যাসেসমেন্ট 2টা কভার করা হবে। সো অ্যাসেসমেন্ট 1 এর টপিক হচ্ছে আপনাদের যে বেসিক শেল কমান্ডস অ্যান্ড বেসিক্স অফ সি প্রোগ্রামিং which were learned by self studying from the online tutorials of Bugs. সো আপনাদের যে প্রথম এক্সামটা হবে, এক্সাম will be based on এই লেকচার 0। এই লেকচার 0তে যা কিছু আছে সবকিছুর উপর হচ্ছে আপনাদের ল্যাব অ্যাসেসমেন্ট 1 বা ল্যাব এক্সাম 1টা নেওয়া হবে, যেখানে হচ্ছে আপনাকে প্রাইমারিলি প্রোগ্রামিং প্রবলেম দেওয়া হবে। এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন, আর উই ফাইন? ওকে, সো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। প্রথমত হচ্ছে ইফ ইউ গেট কট চিটিং, এনি টাইপ অফ প্লেজারিজম অর ডিসঅনেস্টি, ইউ উইল গেট এন F ইন দ্য ল্যাব। আপনাদের আগে বললাম ল্যাব অ্যাসাইনমেন্ট হচ্ছে সামেশন করা হবে, ল্যাব অ্যাসাইনমেন্ট হচ্ছে সামেশন করা হবে 2টা অ্যাসাইনমেন্ট টোটাল যত। ল্যাব অ্যাসেসমেন্ট হচ্ছে আপনাদের অ্যাভারেজ করা হবে। ইম্পর্টেন্ট পয়েন্টস হচ্ছে এখানে কোনো ধরনের প্লেজারিজম or dishonesty যদি হয়, you will get 0 in the assessment, and there will be no makeup labs or makeup assessments for you for the exam. টার্ম প্রজেক্ট হচ্ছে আপনাদের সাথে যে সেন্ট্রাল স্ল্যাক আছে, স্ল্যাকের মধ্যে শেয়ার করা হবে। টার্ম প্রজেক্টের সাবমিশন will be taken through Google form. কোনো late submission or makeup vivas are not applicable for the project. আপনাদের যে অ্যাটেন্ডেন্স পলিসি, এটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের হচ্ছে 90% অ্যাটেন্ডেন্স মেনটেন করতে হবে। সো 90% মানে হচ্ছে আপনি অ্যাটমোস্ট একদিন মিস করতে পারবেন। বাট দেন অ্যাগেন আমাদের বিভিন্ন রিজন, ফ্যামিলি ইমার্জেন্সি or এনি আদার রিজনে একদিনে বেশি মিস হতে পারে। ইন দ্যাট কেস আপনি অবশ্যই আমাদেরকে বিফোর হ্যান্ড একটা মেইল সেন্ড করবেন উইথ প্রপার রিজন ও ডকুমেন্টস। অ্যাগেন this part is very important. Attendance 90% maintain করাটা is very important. লাস্ট সেমেস্টারও অনেকে অ্যাটেন্ডেন্স মেইনটেইন না করার জন্য কিন্তু ফাইনালটা দিতে পারেনি, অ্যাজ আ রেজাল্ট দে গট অ্যান F in the course. সো প্লিজ অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে সবাই একটু সিনসিয়ার থাকবেন। ফর এনি রিজন ইফ ইউ মিস মোর দ্যান 1 ক্লাস, প্লিজ মেক শিওর টু সেন্ড আস এন ইমেল, অ্যান্ড অবশ্যই যা যা ইমেল করবেন আমাকে অ্যান্ড আবিদ হোসেন আশিক স্যার দুজনকে একসাথে মেইল করবেন। ওকে, শুধু একজনকে মেইল করলে আপনার মেইল ইগনোর করা হবে। আপনাদের যে ল্যাব অ্যাসাইনমেন্ট হবে, অ্যাসাইনমেন্টের হচ্ছে টিপিক্যালি ডেডলাইন হবে হচ্ছে 1 উইক। সো লেটস আমি যদি অ্যাসাইনমেন্ট আজকে রিলিজ করি এই February 7-এ, আপনার ডেডলাইন হবে হচ্ছে February 14।
এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনার প্রাইমারি ডেডলাইন 1 উইক হলেও আপনাকে 1 উইকের গ্রেস পিরিয়ড দেওয়া হবে। সো আপনি আপ টু 21 পর্যন্ত অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন। বাট এখানে একটা বিষয় হচ্ছে, আপনার যে ডেডলাইন, যে 14th ডেডলাইনের পরে প্রত্যেকটা দিনের জন্য আপনার এক করে মার্কস ডিডাক্ট করা হবে। ওকে, সো it's better to submit within the deadline, but for any reason যদি না পারেন, you will get 1 extra week, but for each day 1 mark will be deducted. এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন? সবাই বুঝছি? ওকে, হোপফুলি নট। এখানে হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটির কোন দিন কোন ক্লাস হবে, কি কি কভার করা হবে, সবকিছু ডিটেলসে দেয়া। অ্যাসেসমেন্ট 1 কিসের উপর হবে, অ্যাসেসমেন্ট 2 কিসের উপর হবে, সেটাও দেয়া। তার পাশাপাশি হচ্ছে আপনাদের সাথে সেন্ট্রালিও একটা রিপোর্ট শেয়ার করার কথা। আমিও এই ড্রাইভ ফোল্ডারটা আজকে শেয়ার করে দিব। এখানে হচ্ছে আমরা যা যা কভার করব সবকিছু কন্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্র্যাকটিস প্রবলেমস, এখানে আপনি সবকিছু পাবেন। সো আমাদের ল্যাব আউটলাইন, এনিথিং, কারণে কোনো কোয়েশ্চেন? সবাই ক্লিয়ার, স্পেশালি অ্যাবাউট দ্য অ্যাটেন্ডেন্স? ওকে, সো এটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আই থিঙ্ক উই ক্যান স্টার্ট টুডেজ ক্লাস। ওকে, সো আজকে হচ্ছে আমরা এই ল্যাব লেকচার 1 কভার করব, যেটা হচ্ছে শেল স্ক্রিপ্টিং। এটার এখানে কিছু প্র্যাকটিস প্রবলেমস পাবেন অ্যাজ ওয়েল অ্যাজ একটা। Sir, জি, is today's class being recorded? হ্যাঁ, ইট ইজ বিং রেকর্ডেড। রেকর্ডিং শেয়ার করে দেওয়া হবে। ওকে, সো আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে লিনাক্স শেল স্ক্রিপ্টস, এগেন ভেরি ইম্পর্টেন্ট। সো আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের এই যে লেকচার 0 যেটা শেয়ার করা, এখানে হচ্ছে আপনাদের পিসিতে আপনারা কিভাবে লিনাক্স সেট আপ করবেন, স্পেসিফিক্যালি উবুন্টু কিভাবে সেট আপ করবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার সি প্রোগ্রামিং এর যে ইন্ট্রোডাকশন, এই সব কিছুর হচ্ছে কন্টেন্ট দেয়া। এই পার্টটা হচ্ছে আপনাদের সেলফ স্টাডি করতে হবে। আপনাদের আগেও বলে দেওয়া হয়েছে যে এই পার্টটা ইউ উইল হ্যাভ টু স্টাডি বাই ইয়োরসেলফস। এখন এখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে থ্রু আউট দিস সেমেস্টার আমরা সবকিছু লিনাক্সে করব, আর আমাদের সব প্রোগ্রামিং হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে করা হবে। সো আমরা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ গো থ্রু দিস। আজকের ক্লাসে আমাদের অত সি প্রোগ্রামিং লাগবে না, আজকে একটু লিনাক্সের কিছুটা আন্ডারস্ট্যান্ডিং থাকলেই হবে। বাট প্লিজ ইনস্টল লিনাক্স অন ইউর লোকাল মেশিন, কারণ আপনারা যে প্রজেক্ট করবেন, অ্যাসাইনমেন্ট করবেন, সবকিছুর জন্য আপনার লিনাক্স লাগবে। অ্যান্ড আপনাদের হচ্ছে নেক্সট ক্লাস থেকে আপনাদের সি প্রোগ্রামিংটাও কিছুটা বেসিক লাগবে, বাট সেটা আমাদের আসলে ক্লাসে কভার করা হবে না। আমরা যদিও টুকটাক দেখাই দেবো, বাট we will assume that আপনি you have somewhat of a working understanding of C. Okay, so যারা এখন আমরা লেকচার 0 এখনো দেখি নাই, তারা একটু within next week at least বেসিক শেল কমান্ড as well as C প্রোগ্রামিং দেখে রাখবেন, এন্ড হচ্ছে আপনার পিসিতে লিনাক্স ভার্চুয়াল মেশিন দিয়ে ইনস্টল করে রাখলেই হবে। ওকে, সো আই থিঙ্ক উই ক্যান গেট স্টার্টেড। লিনাক্স শেল স্ক্রিপ্টস দিয়ে শুরু করি। ওকে, সো আমার কেউ কি একটু বলতে পারবেন শেল জিনিসটা কি, বা এটার নাম কি আমরা আগে শুনছি কখনো? হোয়াট ইজ শেল, বলতে পারবো? এনি আইডিয়া? ওকে, সো শেল জিনিসটা আসলে কি? আপনারা যারা লিনাক্স ইনস্টল যদি করে থাকেন, আপনারা যদি এখানে ক্লিক করেন, দেখতে পারবেন যে টার্মিনাল আপনি দেখতে পাচ্ছেন। এই টার্মিনালটা আমরা যারা উইন্ডোজ, সবাই আমরা ম্যাক্সিমাম উইন্ডোজই ইউজ করি। উইন্ডোজেও আমরা এই কমান্ড প্রম্পট বা টার্মিনালের সাথে মোটামুটি পরিচিত। এখন শেল জিনিসটা নিয়ে সবচেয়ে বড় মিসকনসেপশন যেটা হয়, সেটা হচ্ছে আমরা মনে করি যে এই যে টার্মিনালটা, এই টার্মিনালটাই মনে হয় শেল। এই টার্মিনালটা আসলে শেল না। এই টার্মিনালের ব্যাকগ্রাউন্ডে যে সফটওয়্যারটা রান হয়, সেই জিনিসটা হচ্ছে শেল। শেলের কাজটা কি? লেটস আমি যখন টার্মিনালে কিছু একটা লিখি, লেটস আমি একটা কমান্ড দিলাম ls। এই কমান্ডের কাজ হচ্ছে যে আপনার কারেন্ট ফোল্ডারে কোন কোন ফাইল এক্সিস্ট করে সেটা হচ্ছে প্রিন্ট করে দেখানো। ওকে,
সো আমি যদি ls লিখে এন্টার দিই, আমি দেখতে পারবো যে আমার কারেন্টলি আমি হোমে আছি, এন্ড হোমের মধ্যে এই ফাইলগুলো এক্সিস্ট করে, ব্র্যাক এক্সিস্ট করে, ডকুমেন্টস এক্সিস্ট করে, মিউজিক, পাবলিক, ভিডিওস, ডেস্কটপ, ডাউনলোডস এন্ড সো অন। এই যে আপনি ls-টা লিখলেন, ls-টা লিখে আপনি যখন এন্টার ক্লিক করলেন, এই ls কমান্ডটার সেন্স মেক করা, মানে ls-টা মানে কি, এই সেন্স মেকটা করে যে সফটওয়্যার, সেটাই হচ্ছে বেসিক্যালি শেল। সো এটা হচ্ছে কাইন্ড অফ লাইক এ ট্রান্সলেটর বিটুইন ইউ অ্যান্ড দ্য অপারেটিং সিস্টেম। আপনি যখন অপারেটিং সিস্টেমের থ্রুতে কোনো কিছু করতে চান, তখন হচ্ছে আপনি একটা কমান্ড দেন, এন্ড সেই কমান্ডটার সেন্স মেক করে যে সফটওয়্যার, সেটা হচ্ছে শেল। এই শেল জিনিসটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে, বা কিছুটা বুঝতে পারছে জিনিসটা কি? বুঝতে পারছি স্যার। উইন্ডোজের টিএমডি কি তাহলে একই জিনিস? আরেকবার বলেন কথাটা। উইন্ডোজে তো পাওয়ারশেল আর টিএমডি দুইটাই আছে, মানে কোনটা শেল তাহলে? সো এগেন আপনার মানে লেটস আপনি পাওয়ারশেল কনসিডার করেন, যেটা আসে উইন্ডোজ পাওয়ারশেল। সো পাওয়ারশেলের মধ্যে আপনি যেই পাওয়ারশেলটাতে যেই ব্যাকগ্রাউন্ডে যে সফটওয়্যারটা রান করে, দ্যাট ইজ ইয়োর শেল। এখন এই শেল ল্যাঙ্গুয়েজটা বা এই শেল যে ব্যাপারটা বা শেল যে সফটওয়্যারটা, এটা আসলে সিঙ্গেল একটা সফটওয়্যার না, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সফটওয়্যার, যেটা হচ্ছে আমরা একটু পরে কভার করবো। ওকে, আর টাইপসগুলো আমি বলবো। ওকে, সো একটা টার্মিনালের মধ্যে যে নেসেসারিলি সেম শেলটা রান করবে এমন কোনো কথা নেই। বিভিন্ন বিভিন্ন শেল আমরা রান করতে পারি, বিভিন্ন বিভিন্ন শেল সফটওয়্যার আমরা রান করতে পারি। ওকে, আচ্ছা। সো ভালো একটা কোয়েশ্চেন, ভালো একটা কথা, যে শেল জিনিসটা, এখন শেল সফটওয়্যারটা কি বা কি কি টাইপের হয়। সো দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ শেলস। সো আমরা এই যে টার্মিনালের ব্যাকগ্রাউন্ডে যে সফটওয়্যারটা রান করি, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ শেল প্রোগ্রামস। একটা শেল প্রোগ্রামের নাম হচ্ছে বর্ন শেল, এটাকে শর্ট ফর্ম হচ্ছে sh বলা হয়। আরেকটা হচ্ছে বর্ন এগেইন শেল, যেটার আরেক নাম হচ্ছে ব্যাশ। সি শেল একটা কমন শেল, as well as PowerShell, that is another very popular shell. So আমরা যারা at least উইন্ডোজ এর অভ্যস্ত, আমরা সবাই PowerShell এর নাম শুনছি। আমরা আজকে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে বর্ন এগেইন শেল বা ব্যাশ। সো আমাদের এই কমান্ড প্রম্পটে আমি যখন কোনো কমান্ড দিচ্ছি, যে সফটওয়্যারটা সেই কমান্ডটা সেন্স মেক করছে, সেটা হচ্ছে ব্যাশ। এটা কি সবাই বুঝতে পারছে এই কথাটা এতটুকু পর্যন্ত? এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন, এনি কোয়েশ্চেন্স? ওকে, যদি কোয়েশ্চেন না থাকলে ভেরি গুড। আজকে হচ্ছে আমরা ব্যাশ কভার করব। সো আমরা একটু কিছু বেসিক কমান্ডস থেকে যদি শুরু করি। সো প্রথমে যেটা বললাম ls মানে হচ্ছে যে আপনার, আচ্ছা আমার স্ক্রিনটা কি ফ্লিকার করছে নাকি দেখা যাচ্ছে ঠিকমতো? স্যার মাঝে মাঝে ফ্লিকার করে। হ্যাঁ, ওকে। তাও যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, প্লিজ আমাকে একটু বলবেন। হ্যাঁ স্যার কমন প্রম্পটটা একটু জুম করা যাবে, মানে এটা একটু বড় করলে ভালো হয় আর কি। ওকে, হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। এগেন এই যে এটা একটা ভুল, এটা কমান্ড প্রম্পট না, এটা টার্মিনাল। ওকে, সরি। কমান্ড প্রম্পট হচ্ছে উইন্ডোজে, এটা হচ্ছে টার্মিনাল। সো এই যে টার্মিনাল ওপেন করার জন্য কি করবেন, শো অ্যাপ্লিকেশনস, এখানে আসলে আর চলে আসবে। পাশাপাশি যদি আপনি রাইট ক্লিক করেন মাউসে, এখানে ওপেন ইন টার্মিনাল দিলেও টার্মিনাল চলে আসবে। ওকে, সো আমরা কিছু একটু টার্মিনাল বা কিছু ব্যাশের বেসিক কিছু কমান্ড রান করি, জাস্ট টু গেট আ ফিল অফ ইট। সো আমরা যখন ls লিখি, ls মানে হচ্ছে আপনি কারেন্টলি যেই ডিরেক্টরিতে আছেন সেখানে কোন কোন
ফাইলস এক্সিস্ট করে, বা হচ্ছে আমরা যদি আরেকটা কমান্ড লিখি সেটা হচ্ছে প্রেজেন্ট পিডব্লিউডি মানে হচ্ছে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। সো এটা দিলে প্রথমে দেখা যায় আপনি হচ্ছে কোন ডিরেক্টরিতে আছেন। আমি হচ্ছে হোমে আছি। তারপরে যদি আমি এলএস দিই, আমি দেখবো যে হোমের মধ্যে এই ফাইলগুলো এক্সিস্ট করে। আমরা যদি ভিজুয়ালিও ভেরিফাই করতে চাই, আপনি যদি হোমের মধ্যে ক্লিক করেন সেখানে দেখবেন যে এই সেম ফাইলগুলো এক্সিস্ট করছে, যে ব্র্যাক, ডকুমেন্টস, ডাউনলোডস, মিউজিক। এখন লেটস সে আমি হচ্ছে কোন একটা ফোল্ডারে যেতে চাই, লেটস সে আমি ব্র্যাক এন্টার করতে চাই। সো আমি কি করতে চাচ্ছি, আমি হচ্ছে কারেন্ট ডিরেক্টরি চেঞ্জ করে ব্র্যাকে যেতে চাচ্ছি বা ব্র্যাক ফোল্ডারটা যেতে চাচ্ছি। ইন দ্যাট কেস আমার কমান্ডটা হবে সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি টু ব্র্যাক। ওকে, এটা দিয়ে যদি এন্টার দিই আপনারা দেখবেন এই যে এখানে ব্র্যাক চলে আসছে। এন্ড আমি যদি এবার এখানে পিডব্লিউডি লিখি মানে হচ্ছে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, আপনি দেখবেন আমি হোম, সাদমান, ব্র্যাক। সো কারেন্টলি হচ্ছে আমি ব্র্যাক ফোল্ডারটার ভিতরে এক্সিস্ট করছি। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছি? সো লেটস সে আমি এখন দেখতে চাই যে ব্র্যাকের মধ্যে কোন কোন ফাইলস এক্সিস্ট করে। আমি লিখবো হচ্ছে ls এন্টার। এখানে জাস্ট একটা ফাইল এক্সিস্ট করে যেটা হচ্ছে CSC 321। আমি যদি এই জিনিসটা ভিজুয়ালিও ভেরিফাই করতে চাই, আমি হোমে চলে আসলাম। হোমের থেকে আমি কি করলাম, প্রথমে সিডি করে ব্র্যাকে আসছি। সো আমি এই যে ডাবল ক্লিক করে ব্র্যাকে চলে আসলাম। এটার ভিতরে জাস্ট একটা ফোল্ডার এক্সিস্ট করে, সেটা হচ্ছে CSC 321। এন্ড এখানেও দেখা যাচ্ছে যে একটা ফোল্ডার এক্সিস্ট করে which is CSC 321। লেটস সে এবার আমি যাচ্ছি যে আমি CSC 321 এর ভিতরে যাব। সো আমি লিখবো cd CSC 321। এখানে একটা জিনিস মেক শিওর করবেন যে আপনি নেমিংটা সেম রাখছেন। সো CSC 321। এখন যদি আমি পিডব্লিউডি দেই, আমি চলে আসছি CSC 321। এখানে যদি আমি ls দেই, আমি দেখবো এখানে জাস্ট একটা ফাইল এক্সিস্ট করে, সেটা হচ্ছে টেস্ট। এখানে ক্লিক করলাম, এই যে এখানেও একটা ফাইল এক্সিস্ট করে, টেস্ট। মানে এটার বেসিক্যালি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। বাট থ্রু আউট দিস কোর্স আমরা প্রাইমারিলি টার্মিনালি কাজ করব। এই ভিজুয়াল ইন্টারফেসটা আমরা খুব লিমিটেড টাইমস ইউজ করব। ওকে, সো এই হচ্ছে আমরা বেসিক একটু ন্যাভিগেশন দেখলাম। এগেন এগুলো সবকিছু হচ্ছে আপনাদের লেকচার 0-তে দেয়া আছে। সো আজকে হচ্ছে আমরা যেহেতু শেল স্ক্রিপ্টিং করব, লেটস সে আমি শেল স্ক্রিপ্টিং এর জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করি জাস্ট টু কিপ এভরিথিং অর্গানাইজড। এন্ড তার ভিতর বা সেই ফোল্ডারটার ভিতরে হচ্ছে আমরা আজকে যাবতীয় কোড টোড যা কিছু করার সেটার ভিতরে করব। সো আমার প্রথম কাজ হচ্ছে আমি একটা ফোল্ডার বানাবো। ফোল্ডারটার নাম দিব হচ্ছে ক্লাস 1। এন্ড তার ভিতরে হচ্ছে আমি আজকে যা যা ফাইল ক্রিয়েট করব, যা কিছু করব সেই ফোল্ডারটার ভিতরে করব। এখন আমরা যখন উইন্ডোজে ফোল্ডার ক্রিয়েট করতাম, আমরা কি করতাম, রাইট ক্লিক করে নিউ ফোল্ডার করে দেন আমরা ফোল্ডার নেম করে এন্টার দিলে আমাদের ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যেত। সো আমরা যেহেতু আজকে টার্মিনালে সবকিছু করব, সো টার্মিনালের মধ্যে ফোল্ডার ক্রিয়েট করার যে কমান্ড সেটা হচ্ছে mkdir মানে কি, মানে হচ্ছে মেক ডিরেক্টরি। আমি যেহেতু নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব, ইন আদার টার্মস আমি নতুন একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, তো আমার কমান্ডটা হচ্ছে মেক ডিরেক্টরি, ওর শর্টে কমান্ড mkdir। এন্ড লেটস এটার নাম হচ্ছে ক্লাস 01। এটা লিখে যদি আমি এন্টার দিই, আপনি দেখবেন এখানে ক্লাস 01 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা ডান। এবার হচ্ছে আমি এই ক্লাস 01 এর ভিতরে যাব। সো আমি লিখবো cd মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি টু ক্লাস 01 এন্টার ls। এখানে যেহেতু আমার কোনো রেসপন্স আসেনি বা কোনো আউটপুট আসেনি, তার মানে হচ্ছে আমার ক্লাস 01 ইজ এমটি। আমি যদি ক্লিক করি দেখবো যে আমার ফোল্ডার ইজ এমটি। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন, ওর আমরা এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হবে? আপনাদের যদি লিনাক্স ইনস্টল করা থাকে, আই হাইলি এনকারেজ ইউ টু ফলো অ্যালং, তাহলে হচ্ছে আপনার জিনিসটা কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে যাবে।
ওকে, সো আমি যদি পিডব্লিউডি দিই, আমি দেখবো আমার প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি হচ্ছে হোম সাবমান ব্র্যাক সিএসি 321 ক্লাস 01। ইন আদার ওয়ার্ডস আমি হচ্ছে কারেন্টলি এই ফোল্ডারটাতে এক্সিস্ট করছি। এখন হচ্ছে লেটস সে আমি কোনো একটা ফাইল ক্রিয়েট করতে চাই। আজকে যেহেতু আমরা শেল স্ক্রিপ্টিং করব, which is similar to a programming language আপনি বলতে পারেন। সো আমরা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি করি, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেটস সে আমি পাইথনের একটা ফাইল ক্রিয়েট করব। আমি প্রথমে কি করি, একটা ফাইল নেম করি যেটার নাম হচ্ছে লেটস সে main.py। দেন তার ভিতরে হচ্ছে আমি আমার সবকিছু কোড লিখে আমি আমার ফাইলটা রান করি। সো আমরা যেহেতু শেল ইটসেলফ ইজ আ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সো শেলের জন্য আমরা এরকম সিমিলার একটা স্ট্রাকচার ফলো করব। আমরা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করব, সেটা একটা সার্টেন এক্সটেনশন থাকবে, যেরকম সি প্রোগ্রামিং এর এক্সটেনশন কি হয় .c, পাইথনের হয় .py, জাভার হয় .java। এভাবে হচ্ছে আমরা যখন শেল স্ক্রিপ্টস লিখব সেটার এক্সটেনশন হবে .sh। ওকে, সো আমি হচ্ছে ক্লাস 01 এর মধ্যে নতুন একটা ফাইল ক্রিয়েট করব। এবার কিন্তু আমরা ফোল্ডার ক্রিয়েট করব না, ফাইল ক্রিয়েট করব। যখন ফোল্ডার ক্রিয়েট করি তখন হচ্ছে আমরা mkdir এই কমান্ডটা ইউজ করি, বা যখন ফাইল ক্রিয়েট করব তখন আমি লিখব হচ্ছে টাচ। দেন আমরা হচ্ছে আমাদের ফাইল নেমটা অ্যাড করব। সো আমরা এগেন আজকে হচ্ছে ব্যাশ স্ক্রিপ্টিং বা ব্যাশ স্ক্রিপ্টস রান করে দেখব। সো আমাদের যে ফাইল হবে তার এক্সটেনশন হবে sh। ওকে, সো আমরা একটু বেটার নাম কি দিতে পারি, আচ্ছা লেটস জাস্ট কিপ ইট main.sh। এটা লিখে যখন আমি এন্টার দিব তখন আপনারা দেখবেন এখানে .sh এক্সটেনশনের একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করা ডান। এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে না? আমরা ওকে সবাই? এনিওয়ান, এনি কনফিউশনস? ফলো অ্যালং করতে সমস্যা হচ্ছে কারো? ওকে, নাও এবার হচ্ছে আমি হচ্ছে আমার এই ফাইলটাকে আমি এডিট করব, মানে ফাইলের ভিতর আমি কিছু কমান্ড ও এনিথিং লিখবো। তো ফাইল ওপেন করার জন্য একটা ওয়ে হচ্ছে লেখা gedit main.sh gedit and your file name। এটা যদি লেখেন আপনি দেখবেন সুন্দর মতো টেক্সট এডিটরের মধ্যে আপনার একটা ব্ল্যাঙ্ক টেক্সট ওপেন হয়ে গেছে। বেসিক্যালি এটা ওপেন হয়েছে। এখন এখানে হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের যা কোড টোড যা কিছু লিখার সবকিছু লিখবেন। সো আজকে হচ্ছে আমরা যা যা কোড মোটামুটি কভার করব সবকিছু মোরলেস আপনাদের সাথে এখানে শেয়ার করা আছে, এই স্লাইডটাতেই পাবেন। সো যে কোনো একটা শেল স্ক্রিপ্ট, এগেন এটা একটা আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো ট্রিট করতে পারেন, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যেভাবে কোড লিখি এটাও একটা সিমিলার টাইপ অফ অ্যাপ্রোচ আর কি। এখানে মানে ডিফারেন্ট করে ভাবার কিছু নাই। সো আজকে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের যা যা শিখতে হয় তাই শিখবো। সো আমরা প্রথমে দেখবো ভেরিয়েবলস কিভাবে ডিফাইন করতে হয়, কিভাবে অ্যাক্সেস করতে হয়। তারপর আমরা দেখবো কিভাবে বেসিক অ্যারিথমেটিক্স করতে হয়। তারপর ইফ এলস স্টেটমেন্টস, ইম্পর্টেন্ট পার্ট অফ এভরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে আমরা দেখবো কেস কিভাবে হ্যান্ডেল করতে হয়, বেসিক্যালি সুইচ কেস, যেটা আপনারা যদি সি দেখে থাকেন তাহলে সুইচ কেস মোটামুটি আইডিয়া থাকা উচিত, আমরা ডিসকাস করব ইন ডেপথ। তারপর হচ্ছে ফর লুপস, while লুপস অ্যান্ড ফাংশনস। ওকে, সো বেসিক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যা যা কম্পোনেন্ট থাকে সেই কম্পোনেন্টই আজকে আমরা দেখবো, জাস্ট ইন আ ডিফারেন্ট সিনট্যাক্স। আমরা যারা পাইথন পারি, জাভা পারি, এটাও জাস্ট ট্রিটেড অ্যাজ সিমিলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টাইপের। ওকে, সো আমরা একটু অল্প অল্প করে একটু কোডটা শুরু করতে পারি। সো আমরা যখন কোনো শেল স্ক্রিপ্ট লিখবো, মানে ব্যাশের স্ক্রিপ্ট লিখবো, প্রথমে হচ্ছে আমাদের এই কমান্ডটা মাস্ট অ্যাড করে দিতে হবে, সেটা হচ্ছে bin/bash। এই কমান্ডটা বেসিক্যালি টেলস your operating system যেটা হচ্ছে একটা ব্যাশ স্ক্রিপ্ট and so treat it accordingly। কারণ আপনার ব্যাশের যে কমান্ডস গুলো সেগুলো আর কি যেন আমরা অপারেটিং সিস্টেমটা রেকগনাইজ করতে পারি, যেটা হচ্ছে ব্যাশের স্ক্রিপ্ট, এটা হচ্ছে তার কমান্ড, এন্ড এটা হচ্ছে তার ভ্যালিড সিনট্যাক্স।
So আমরা খুব বেসিক একটা প্রোগ্রাম থেকে শুরু করব, which is echo hello user. এখন এই জিনিসটা কি, এটা কি দেখা যাচ্ছে? একটা অপশন ছিল টু মেক ইট বিগ। Okay, I think this should be fine. Okay, so এটা হচ্ছে আমাদের let's say প্রথম bash script. এখানে আমরা কি করছি, just we're doing an echo of hello user. এটা হচ্ছে সিমিলারলি আপনারা যখন প্রথম প্রোগ্রামিং যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ স্টার্ট করেছি আমরা প্রথমে কি করি, printf hello or print hello world or জাভাতে system.out.println hello world, এটা হচ্ছে তার আর কি ব্যাশ ইকুইভ্যালেন্ট। সো একো হচ্ছে কোনো কিছু টার্মিনালে প্রিন্ট করার কমান্ড, এন্ড তারপর হচ্ছে আপনি যে স্ট্রিংটা পাস করবেন সে বেসিক্যালি সেটা আপনাকে টার্মিনালের মধ্যে প্রিন্ট করে দেখাবে। সো এই জিনিসটা এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন নাকি আমরা সবাই বুঝতে পারছি? স্যার বিন ব্যাশটা একটু আবার বুঝালে ভালো হয়। আচ্ছা, বিন ব্যাশটা একদম বেসিক্যালি বললে হচ্ছে আপনার যে এখানে এই যে স্ক্রিপ্টটা বা এই যে টেক্সট এডিটর বা এই যে ফাইলটা, এখানে তো আপনি ব্যাশের কোড লিখবেন, তাই না? সো আপনার অপারেটিং সিস্টেম যেন বুঝতে পারে যেটা একটা ব্যাশ ফাইল বা এখানে ব্যাশ স্পেসিফিক কোড লেখা হবে, সেটা ইন্ডিকেট করার জন্য হচ্ছে আমরা এই লাইনটা অ্যাড করে দিই। ওকে, আচ্ছা স্যার। কারণ আমাদের এগেন ডিফারেন্ট টাইপস অফ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ থাকবে, অ্যান্ড প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু সিনটেক্স ভ্যারি করে। ব্যাশের সাথে হয়তো পাওয়ার শেলের সিনটেক্স ম্যাচ না হতে পারে। সো আমি আমার অপারেটিং সিস্টেম যেন এক্স্যাক্টলি বুঝে যে এখানে কোন টাইপের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে, যখন এই ফাইলটা আমি রান করব যেন আমি ক্লিয়ার থাকি যে আচ্ছা এটা হচ্ছে ব্যাশ, এখানে ব্যাশের কমান্ডস থাকবে। এটা একদম ইন্ডিকেট বা ফাইনালাইজ করে দেওয়ার জন্য হচ্ছে আমরা এই লাইনটা অ্যাড করে দিই। ওকে, সো এই কমান্ডটা সবাই হোপফুলি বুঝতে পারছি, ভেরি ইজি, জাস্ট echo hello user, আদারওয়াইজ প্রিন্ট hello user। এখন আসি যে এটা আমরা রান করব কিভাবে। নাও এটা রান করার ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা সো আরেকটা ব্যাপার বলে রাখি যে দেখেন আপনি যখন এই জি এডিট দিয়ে কোনো কিছু ওপেন করবেন দেখবেন যে এখানে জিনিসটা আপনাকে নতুন কিছু ইনপুট দেওয়ার অপশন দিচ্ছে না, বা আপনি কমান্ড দিতে পারছেন না। এখন ইন দিস কেস আপনার কাছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনি এখানে প্লাস ক্লিক করে নতুন একটা টার্মিনালে ট্যাব ওপেন করে এখানে আপনি কাজ করতে পারেন। আদারওয়াইজ আপনি এটা এক্সিট করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল সি, এটা করলে আপনি হচ্ছে আবার এখানে কমান্ডস প্রোভাইড করতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে আমরা যখন এরকম টার্মিনালে কাজ করি আমাদের হচ্ছে এখানে অনেক বেশি পরিমাণে কমান্ড চলে আসে, তখন টার্মিনালটা দেখতে আর কি একটু এলোমেলো মনে হয় বা ট্র্যাক রাখা টাফ হয়ে যায়। সো আমরা অর্গানাইজ করার জন্য বা একটু জিনিসটাকে ক্লিয়ার রাখার জন্য আমরা কি করি, আমরা একটা কমান্ড ইউজ করি which is clear। এই ক্লিয়ার কমান্ডটা এক্সিকিউট করলে আমার টার্মিনালটা পুরোপুরি ক্লিন হয়ে যাবে, মানে এখানে মানে প্রিভিয়াস কোনো কমান্ড শো করবে না। সো আমি যদি এই কমান্ডগুলো রিমুভ করে দিই কারো কি সমস্যা হবে, ওর আই ক্যান রিমুভ। ওকে, যদি কারো কোনো ইস্যু না থাকে আমি ক্লিয়ার ক্লিক করে এন্টার দিলে দেখবেন আমার টার্মিনালটা এগেন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। এখন হচ্ছে এখানে আমি একটু অর্গানাইজ ভাবে আর কি সবকিছু করতে পারবো। আচ্ছা, এখন আমরা আসি যে আমাদের এখন পর্যন্ত আমরা কি কি দেখলাম, কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, ফোল্ডারের মধ্যে কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয়, তারপর হচ্ছে আমরা যখন ব্যাশ স্ক্রিপ্ট লিখবো তখন আমি যে ফাইলটা ক্রিয়েট করব তার এক্সটেনশন হবে .sh। এই ফাইলটা ওপেন করার জন্য আমরা হচ্ছে জি এডিট লিখে ফাইলের নেম লিখলে ফাইলটা ওপেন হবে। এবার আমরা আসি যে ফাইলটাকে আমরা রান করব কিভাবে।
সো নর্মালি আমরা যখন পাইথন জাভা এগুলোতে প্রোগ্রামিং করি আমাদের আইডিই এগুলো হ্যান্ডেল করে। আমরা কোড লিখি, তারপর জাস্ট যে ওই প্লে বাটন টাইপের যেটা থাকে সেটাতে ক্লিক করলে আমার কোডটা রান হয়। বাট এখানে আমাদের একটু কষ্ট করতে হবে। সো আমাদের যখন কোনো একটা শেল স্ক্রিপ্ট আমরা রান করতে চাচ্ছি বা রান করব, তার আগে হচ্ছে আমাদের সেই স্ক্রিপ্টটাকে এক্সিকিউটেবল করে নিতে হবে বা এক্সিকিউট পারমিশন দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে আমরা আরেকটু ভালোভাবে কভার করব যে আমাদের ফাইলে কি কি পারমিশনস থাকতে পারে। বাট আজকে জাস্ট এতটুকু বুঝেন যে আপনি যখন একটা ফাইল ক্রিয়েট করবেন এই main.sh, আপনি এটা এখন আসলে রান করতে পারবেন না। অপারেটিং সিস্টেম আপনাকে এখন এই পারমিশনটা দেন এটা রান করার। আপনি এটা কারেন্টলি রিড করতে পারবেন, এটাতে রাইট করতে পারবেন, দ্যাটস ফাইন। বাট এটা রান বা এটা এক্সিকিউট করার মতো অথরিটি আপনার এখন নাই। সো আমাদের প্রথমে অপারেটিং সিস্টেম থেকে সেই অথরিটিটা নিতে হবে যে আমি একটা ইউজার, আমাকে এই ফাইলটা রান করার জন্য তুমি পারমিশন দাও। সেটার জন্য যে কমান্ডটা সেটা হচ্ছে chmod +x দেন হচ্ছে main.sh +x, এখানে x stands for execute বা execution permission। chmod এই কমান্ডটা হচ্ছে আপনাকে main.sh, এই কমান্ডটা বেসিক্যালি বলছে যে আমাকে main.sh এর ইউজারকে as well as আরো কিছু গ্রুপস থাকে, ইউজার থাকে, গ্রুপস থাকে, আদার থাকে, এগেইন এটা নেক্সট ক্লাসে কভার করা হবে। বাট এই কমান্ডটা বেসিক্যালি একটা ইউজারকে এক্সিকিউট করার পারমিশনটা প্রোভাইড করে। সো এটা লিখে যখন আমি, আচ্ছা এটা লেখার আগে আমরা একটা জিনিস দেখি। এটা লেখার আগে লেটস আমি এটা রান করতে ট্রাই করি। রান করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে ./main.sh your file name, এটা লিখে এন্টার দিলে দেখবেন যে লেখা আসবে bash permission denied, মানে কারেন্টলি এই ফাইলটা রান করার মতো আপনার কাছে পারমিশন নাই। সেটা পারমিশন পাওয়ার জন্য কি করব, chmod +x main.sh এটা লিখে এন্টার দিলাম, কোনো রেসপন্স বা কিছু আসেনি। বাট এবার যদি আমি main.sh বা ওই কমান্ডটা রান করি, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনি যখন এরকম টার্মিনালের মধ্যে কোনো কমান্ড দিতে চান, আপনি যদি প্রিভিয়াসলি কোনো কমান্ড দিয়ে থাকেন তখন আপনার কিবোর্ডে যে আপ অ্যারো ডাউন অ্যারো কি, যদি আপ অ্যারো ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি যে প্রিভিয়াসলি কি কি কমান্ড দিয়েছেন সেটা দেখতে পারবেন। সো যদি আপনি কোনো রিপিটিং কমান্ড দিতে চান, ইন দ্যাট কেস এটা নতুন করে লেখা ইজ আ ওয়েস্ট অফ টাইম। আপনি জাস্ট আপ অ্যারো দিয়ে পিছনে গিয়ে দেখতে পারবেন যে আচ্ছা আমি মানে কমান্ডটা বের করে এন্টার দিলেই হয়ে যাবে। এখানে আমি সেটা করছি যে আমি যেহেতু একটু আগে main.sh লিখেছি, আমি দুইবার অ্যারো আপ দিয়ে চলে আসলাম। এবার যদি আমি এন্টার ক্লিক করি দেখবেন আমার টার্মিনালে চলে আসলো হ্যালো ইউজার। আমরা যদি আমাদের শেলটা দেখি দেখবো এই যে এখানেও লেখা হ্যালো ইউজার। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা, প্রথমে হচ্ছে একটা শেল স্ক্রিপ্টের ফাইল ক্রিয়েট করা, তার কোড লেখা, তাকে এক্সিকিউশন পারমিশন দেয়া, এন্ড ফাইনালি হচ্ছে সেই স্ক্রিপ্টটাকে এক্সিকিউট করা। এই ওয়ার্কফ্লোতে কি কারো কোনো কনফিউশন আছে যে কিভাবে একটা ফাইল ক্রিয়েট করে কোড লিখে সেটা রান করতে হবে? স্যার chmod মানে কি? chmod এর কাজ হচ্ছে জাস্ট বেসিক্যালি আপনার পারমিশন প্রোভাইড করা। এগেন এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আরেকটু ভালোভাবে কভার করব, ফর নাও আপনি এতটুকু বুঝলেই হবে। ওকে, নেক্সট ক্লাসে এটা ইন ডেপথ কভার করা হবে, এখানে আরো কিছু বিষয় আসলে বোঝার আছে। এতটুকু পর্যন্ত বুঝতে কারো কনফিউশন হচ্ছে কোনো? সবাই ক্লিয়ার? ওকে, আর হচ্ছে আচ্ছা, আর chmod এর যে ফুল ফর্ম যেটা সেটা হচ্ছে চেঞ্জ মোড। ওকে, chmod চেঞ্জ মোড, এটা হচ্ছে আপনার জাস্ট ফাইলের পারমিশন আপডেট করার জন্য ইউজ করা হয়। আমাদের অপারেটিং সিস্টেমে তিন টাইপের ইউজার, মানে তিন টাইপের এন্টিটি এক্সিস্ট করে, ইউজার থাকে, গ্রুপ থাকে, আদার্স থাকে। আমরা হচ্ছে ইউজার লেভেলে এক্সিস্ট করি। এই যে +x বা এই কমান্ডটা চেঞ্জ মোড +x main.sh, এটা যে কাজটা করে এটা হচ্ছে সবাইকে এক্সিকিউশন পারমিশন দিয়ে দেয়। এগেন এটা একটু কিছু ব্যাপার আছে এখানে বোঝার মতো, সো এটা আমরা নেক্সট ক্লাসে একটু ভালো করে কভার করব।
যখন আমরা সিস্টেম কলস দেব। স্যার শুধু কারেন্ট ইউজারকে পারমিশন দেওয়া যায় না? হ্যাঁ, দেওয়া যায়। সো লেটস সে এটা আমরা দেখি কিভাবে শুধু কারেন্ট ইউজারকে পারমিশন দেব। আপনি যদি জাস্ট ইউজারকে পারমিশন দিতে চান তখন আপনি লিখবেন u + x দেন হচ্ছে main.sh। এটা মানে হচ্ছে আমি শুধু ইউজারকে এক্সিকিউশন পারমিশন দিচ্ছি, বাকি কাউকে দিচ্ছি না। ওকে, সেম ভাবে আপনি যদি লিখেন u + r, আপনি শুধু ইউজারকে রিড পারমিশন দিচ্ছেন। u + w, আপনি ইউজারকে রাইট পারমিশন দিচ্ছেন। লেটস সে আপনি ইউজার থেকে এক্সিকিউশন পারমিশন নিয়ে যেতে চাচ্ছেন, তখন আপনি লিখবেন u - x, u - r and u - w। u - w মানে কি বলতে পারবেন? u - w মানে হচ্ছে বেসিক্যালি আমি ইউজার থেকে রাইট পারমিশনটা নিয়ে যাচ্ছি, তাকে আর রাইট পারমিশনটা আমি দিচ্ছি না। ওকে, যে কোয়েশ্চেন করলেন আপনার কোয়েশ্চেন ক্লিয়ার? জি স্যার। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন, নাকি আমরা মোটামুটি বেসিক সবাই বুঝতে পারছি? এগেন এই ওয়ার্কফ্লো গুলো বোঝাটা আসলে ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্রু আউট দ্য কোর্স আপনার এই বেসিক গুলো লাগবে। অনেকেই আসলে এটা দেখা যায় যে 3-4টা ক্লাস পরে আসলে স্ট্রাগল করে, বাট তখন কিন্তু এত বেসিক থেকে বলার একটু টাফ হয়ে যায় ক্লাসের মধ্যে। আচ্ছা, তো আমরা যদি বেসিক মোটামুটি বুঝি, আমরা হচ্ছে একটু প্রাইমারি প্রোগ্রামিং কম্পোনেন্টের দিকে আর কি স্টার্ট করতে পারি। স্যার আমরা যদি কোড করতে হয় তাহলে কি আমরা এই যে আপনি এতক্ষণ যা দেখাইছেন আমরা পুরো সব প্রসেস ফলো করতে হবে, তাই না? হ্যাঁ, মোর অর লেস সবকিছু ফলো করতে হবে। না, আমরা আলাদা কোনো কোডিং প্ল্যাটফর্ম নাই, আমাদের শুধু এই টার্মিনাল ওপেন করে তারপর কোড করতে হবে। এক্স্যাক্টলি, এখানে হচ্ছে আপনি ভিএস কোড কিছু ইউজ করবেন না, আপনি সবকিছু এই টেক্সট এডিটরে করবেন না, টার্মিনালে করবেন। আচ্ছা আচ্ছা, সো অটো কমপ্লিশন থাকবে না আর কি, মোটামুটি আইডিয়া থাকতে হবে সবকিছু। ওকে, সো এবার হচ্ছে আমরা অফিসিয়ালি একটা প্রোগ্রামিং টিউটোরিয়ালের মতো শুরু করতে পারি। প্রথম হচ্ছে আমরা ভেরিয়েবলস দিয়ে শুরু করি। এখন ভেরিয়েবলস শুরু করার আগে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের এই যে টার্মিনালটা, এই টার্মিনালের মধ্যে কিন্তু ব্যাশ রান করছে। সো আপনি যদি বেসিক ওয়ান লাইন কমান্ডস রান করতে চান, আর আমরা ওয়ান লাইন কমান্ডস রান করার জন্য আপনার ওই নতুন করে ওই শেল স্ক্রিপ্ট আসলে ক্রিয়েট না করলেও হয়। এই টার্মিনাল ইটসেলফ একটা স্ক্রিপ্টের মতো করে কাজ করে। জিনিসটা মানে কি দেখেন, আমি যদি এখানে লিখি একো হ্যালো ওয়ার্ল্ড, আপনি দেখেন আমার টার্মিনালে চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। আমি লিখি একো হ্যালো, টার্মিনালে চলে আসলো হ্যালো। সো আমরা আমাদের টার্মিনালের মধ্যেও এক লাইন করে ব্যাশ কমান্ডস রান করতে পারি। এগেন এটা হচ্ছে এরকম ওয়ান লাইনার্সের জন্য ইটস ওকে, বাট আপনি যখন একটা প্রপার স্ক্রিপ্ট লিখবেন সেটা অবশ্যই আপনার এক লাইনের হবে না, সেখানে আপনার মাল্টিপল লাইনস, হান্ড্রেডস অফ লাইনস থাকবে। তখন হচ্ছে আমরা এরকম একটা এসএইচ ফাইল ক্রিয়েট করে সেখানে লিখি। বাট জাস্ট বলার জন্য যে আমরা এরকম ওয়ান লাইনস করে যদি এক্সিকিউট করতে চাই, এটার নাম হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ কমান্ড। এরকম যখন ওয়ান লাইন আপনি দিচ্ছেন এটাকে বলে ইন্টারঅ্যাক্টিভ কমান্ড। এটা হচ্ছে আপনি আপনার টার্মিনাল সেলফেও রান করতে পারবেন, কারণ টার্মিনালের মধ্যেও আপনার ব্যাকগ্রাউন্ডে ব্যাশই রান করছে। ওকে, তো আমরা ভেরিয়েবলস এর ব্যাপারটা টার্মিনালেই দেখতে পারি। সো ভেরিয়েবল ডিফাইন কিভাবে করবেন, ভেরি সিমিলার। আপনারা এই সিনট্যাক্সটা মোটামুটি পরিচিত লাগা উচিত, যে আমি মাই var লেটস সে দিব হ্যালো। এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যাক্সিমামে যে ভুলটা হয়, এটা এগেন আপনারা প্র্যাকটিস করলে জিনিসগুলো চোখে পড়বে, যে এখানে আসলে কোনো স্পেস দেওয়া যাবে না। ওকে, এই মাই var এর পরে কোনো স্পেস থাকবে না, এই ইকুয়াল টু সাইনের পরেও কোনো স্পেস থাকবে না। তো আমি যদি মাই var ইকুয়ালস টু হ্যালো, মানে আমি মাই var যে ভেরিয়েবলটা তাকে হ্যালো ভ্যালুটা অ্যাসাইন করলাম, এটা করে যদি আমি এন্টার দিই কিছু আসে নাই, ইটস ফাইন, বাট আমার এই মাই var এর মধ্যে এই হ্যালোটা সেট হয়ে আছে। তো আমি যদি মাই var কে একো করি, আপনি দেখবেন আপনার টার্মিনালের মধ্যে হ্যালোটা প্রিন্ট হচ্ছে। তো আমি একো করবো কিভাবে, একো মাই var।
এতটুকু পর্যন্ত জিনিসটা সিমস ইনটুইটিভ এনাফ, বাট এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি যদি যখন কোনো একটা ভেরিয়েবলের ভ্যালুকে অ্যাক্সেস করতে চাবেন, আপনি শুধু ভেরিয়েবলের নাম লিখলে হবে না, তার আগে হচ্ছে আপনাকে একটা ডলার সাইন অ্যাড করতে হবে। ওকে, যারা আমরা পিএইচপি দেখেছি তারা আই গেস এর সিনট্যাক্সের সাথে কিছুটা হলেও পরিচিত। সো কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু অ্যাক্সেস করার জন্য তার নেম, সেই ভেরিয়েবলের নেমকে একটা ডলার সাইন দিয়ে প্রিপেন্ড করতে হবে। এবার এন্টার দিলে আমি দেখবো একো হ্যালো চলে আসছে। এই জিনিসটা কি কারো কোনো কনফিউশন এনিথিং, নাকি আমরা ক্লিয়ার সবাই? এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনার এই ব্যাশের মধ্যে there is only one data type which is a string. এখানে আসলে ইন্টিজার, ফ্লোটস বা অন্য কোনো ডেটা টাইপ নাই, সে বাই ডিফল্ট সবকিছুকে স্ট্রিং কনসিডার করে। বাট তার মানে এই না যে আমরা আসলে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন এগুলো করতে পারি না, সেগুলো একটু পরেই দেখাবো কিভাবে করতে হয়। বাট বাই ডিফল্ট এখানে হচ্ছে এভরি ভেরিয়েবল ইজ এভরিথিং ইজ ট্রিটেড অ্যাজ এ স্ট্রিং। তো আমি যদি এভাবে 1 লিখি, ইফ আই রাইট মাই var 1 চলে আসবে। সবসময় এই যে ইনভার্টেড কমাস সেটা না দিলেও হয়। সো লেটস রাইট মাই var 1 চলে আসছে। এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে আমি ইনভার্টেড কমা কখন দিব। দেখেন, আমি যদি এরকম কিছু দিই, হ্যালো একো হ্যালো মাই var, আমার হ্যালো চলে আসলে দ্যাটস ফাইন। বাট আমি যদি এরকম কিছু করি, হ্যালো আলিফ, এই যে আপনি যখন এরকম আপনার একটা স্ট্রিং যখন আপনি লিখবেন, সেটা তো স্বাভাবিকভাবে কি মাঝখানে স্পেস থাকতে পারে। এরকম যখন কোনো কিছু নিয়ে ডিল করা হয়, ইন দ্যাট কেস হচ্ছে আপনার পুরো জিনিসটাকে একটা ইনভার্টেড কমার ভিতরে নিয়ে আসতে হয়। আমি লিখবো মাই var ইনভার্টেড কমা হ্যালো আলিফ। এবার যদি আমি একো করি মাই var, এবার সুন্দর মতো হ্যালো আলিফ চলে আসবে। সো অ্যাজ আ কনভেনশন আমি যা করি, আমি সবসময় যাই ভেরিয়েবল লিখি সেটাকে একটা ইনভার্টেড কমার মধ্যে রাখতে ট্রাই করি। তো তখন আসলে এই এরর বা কোনো ধরনের ঝামেলাই করতে হয় না। এইটুক পর্যন্ত কি আমরা সবাই কিছুটা বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন এনিথিং? কারো কোনো কনফিউশন থাকলে নাও ইজ দ্য টাইম। আপ আনটিল নাও যদি কোনো কনফিউশন না থাকে, আই থিঙ্ক আমরা আরেকটু কমপ্লেক্স প্রোগ্রামের দিকে প্রগ্রেস করতে পারি। ওকে, সো আমরা যদি ভেরিয়েবলস মোটামুটি বুঝি, আমরা কিভাবে কোনো কিছু টার্মিনালে প্রিন্ট করতে হয় সেটাও বুঝি। সো হচ্ছে এবার হচ্ছে আমরা একটা স্ক্রিপ্ট লিখবো। স্ক্রিপ্টের কাজটা কি? সে হচ্ছে প্রথমে ইউজারকে বলবে হোয়াট ইজ ইয়ার নেম, তারপরে ইউজার তার নেম ইনপুট দিবে, অনেকটা স্ক্যান করবে, যে স্ক্যানএফ এর মতো সিতে, ওর জাভাতে স্ক্যানারের মতো, ওর পাইথনে ইনপুটের মতো। সো আমাকে প্রথমে একটা মেসেজ দিবে যে এন্টার ইউর নেম, তারপর সে ইউজারকে প্রম্পট করবে একটা ইনপুট দেওয়ার জন্য, এন্ড তারপর হচ্ছে সে তার ইনপুটটা প্রিন্ট করে দেখাবে। সো এখানে যেহেতু আমাদের মাল্টিপল লাইনস লাগবে, আমরা হচ্ছে এটা আমাদের স্ক্রিপ্ট ফাইলটার ভিতরে লিখব। সো আমরা প্রথমে দেখি, যদি ls দিই, দেখবো এখানে main.sh আছে। সো আমি gedit main.sh এন্টার দিব, আমার ফাইল ওপেন হয়ে গেল। এখানে আমরা কি করব, আমরা হচ্ছে একটা স্ক্রিপ্ট লিখবো। প্রথমে কি করবে, বলবে এন্টার ইয়োর নেম, একো মানে আমার টার্মিনালের মধ্যে প্রথমে আসবে এন্টার ইয়োর নেম। তারপর আমি কি করব, ইউজার থেকে একটা ইনপুট নিব। সো ইনপুট নেওয়ার জন্য এখানে কমান্ডটা ইজ ভেরি সিম্পল, জাস্ট রিড। এটা মানে হচ্ছে জাস্ট ইউজার থেকে ইনপুট নেওয়া। এটা যদি আমরা সি এর কনটেক্সটে ভাবি, এটা হচ্ছে স্ক্যানএফ। যদি আপনি জাভার কনটেক্সটে ভাবেন, এটা হচ্ছে স্ক্যানার। যদি পাইথনের কনটেক্সটে ভাবেন, এটা হচ্ছে ইনপুট। এরপর হচ্ছে আমি লিখবো নেম। এগেন এটা হচ্ছে একটা ভেরিয়েবল, সো আমরা এটাকে var লিখতে পারি, মাই var লিখতে পারি, এনিথিং। আমি নেম লিখছি বিকজ ইটস ইনটুইটিভ। এরপর আমি কি করব,
টার্মিনালটা একো করব যে your name is $name এই। দেখেন এই 3টা লাইন বা এই স্ক্রিপ্টটা কি সবাই বুঝতে পারছে? কারো কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত এটা নিয়ে? স্যার ভেরিয়েবল কল করার সময় শুধু ডলার সাইন দিব। ভেরিয়েবলটা, হ্যাঁ রাইট, যখন আপনি ভেরিয়েবলের ভ্যালুটা অ্যাক্সেস করতে চান বেসিকলি তখন আপনি ডলার সাইন দিয়ে দেবেন। কারণ যদি ডলার সাইন না দেন তখন কি হবে, সে ভেরিয়েবলটাকে জাস্ট একটা স্ট্রিং হিসেবে ট্রিট করবে। তো সে আউটপুট কি দেখাবে, ইওর নেম ইজ নেম। ওকে, ডলার সাইন দিলে সে এই নেম নামে যে ভেরিয়েবলটা তার অ্যাকচুয়াল ভ্যালুটাকে মানে ভ্যালুটাকে আর কি প্রিন্ট করে দেখাবে। তো এই স্ক্রিপ্ট নিয়ে যদি কারো কোনো কনফিউশন না থাকে, সো আমরা একটু এবার জিনিসটা এক্সিকিউট করতে ট্রাই করি। আচ্ছা এগেন যদি আপনাদের এটা এই পজিশনে থাকে জাস্ট প্রেস Ctrl+C, তখন আপনার জিনিসটা অফ হয়ে যাবে। এরপর I write main.sh, এন্টার। প্রথমে কি চলে আসলো, এন্টার ইওর নেম। আচ্ছা আমার নাম হচ্ছে আলিফ, এন্টার করলাম। আমি যদি ইনপুট দেই আউটপুট চলে আসলো ইওর নেম ইজ আলিফ। এন্ড এক্স্যাক্টলি আমাদের কোডেও এটা ছিল। সো দিস ইজ হোয়াট উই ওয়ার এক্সপেক্টিং। এখন আমি যদি ডলার সাইনটা না দিই, ইন দ্যাট কেস যদি আমরা ডলার সাইনটা আমি অ্যাড না করি, ইন দ্যাট কেস কি হবে আমরা যদি দেখি। সো আমি রান করলাম আলিফ ইওর নেম ইজ নেম, কারণ এই ক্ষেত্রে ডলার সাইন না থাকাতে মানে আমার যে ভেরিয়েবলটা সেটার ভ্যালুটাকে আসলে এক্সট্রাক্ট করা হচ্ছে না। সো ইট ইজ ট্রিটিং দ্যাট অ্যাজ আ স্ট্রিং। ওকে, যার কনফিউশন ছিল ক্লিয়ার? এখানে আপনি আরো কিছু এক্সাম্পলস পাবেন। আচ্ছা এখানে আরেকটা ইম্পর্টেন্ট বা একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে দেখেন, আমরা যখন এই জিনিসটা রান করলাম আমাদের প্রথমে নেম আসলো, মানে একটা মেসেজ আসলো বেসিক্যালি এই মেসেজটা। তারপর হচ্ছে আমাকে ইনপুট দেওয়ার যেই ফিল্ডটা বা যে প্রম্পটটা দিল, যে কার্সরটা দিল সেটা কি এক লাইন নিচে দিল, তাই না? বাট অনেক সময় আমরা কি প্রেফার করি, আমার যে কার্সরটা বা ইনপুট দেওয়ার যে প্রম্পটটা সেটা একদম ইনলাইন চলে আসবে বা সেম লাইনে চলে আসবে। সেটা করার জন্য কি করতে হবে, আপনার এখানে দিতে হবে -n। এটা না, এগুলোকে কি ফ্ল্যাগ বলা হয়। এই ফ্ল্যাগগুলো কি করে, একো হচ্ছে ব্যাশের একটা কমান্ড, ডিফল্ট কমান্ড। এই ডিফল্ট বিহেভিয়ারটা চেঞ্জ করার জন্য হচ্ছে আমরা কিছু ফ্ল্যাগস ইউজ করতে পারি। ওকে, আমাকে একটু 1 মিনিট একটু এক্সকিউজ করবেন। হ্যাঁ, ওকে। সো এই ফ্ল্যাগস গুলো কি করে, এই ফ্ল্যাগস গুলো হচ্ছে আপনার একটা বেসিক কমান্ডের যে ডিফল্ট বিহেভিয়ার সেটাকে আর কি একটু মডিফাই করতে পারে। সো আমরা যখন এখানে -n দিয়ে দিব, এরপর যদি -n দিয়ে লেটস রান দিস, এবার দেখবেন আমার যে ইনপুট দেওয়ার যে প্রম্পটটা সেটা ইনলাইন চলে আসছে। সো ইনপুট নিল ইওর নেম ইজ, আচ্ছা সো আমি এটা ফিক্স করিনি। সো এখানে হচ্ছে ডলার সাইন থাকবে। লেটস সেভ ইট। নাও ইফ আই রান ইট, enter your name Alif, your name is Alif. So এই ফ্ল্যাগের ব্যাপারটা কি বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন, এনিথিং? যদি কোনো কনফিউশন না থাকে
এবার হচ্ছে আমরা তাহলে একটু অ্যারিথমেটিকের দিকে প্রোগ্রেস করি, যে আমরা অ্যারিথমেটিক বা যোগ বিয়োগ গুণ ভাগ এই ব্যাসের মধ্যে কিভাবে করতে পারি। সো আমরা প্রথমে কিছু ইন্টারঅ্যাক্টিভ কমান্ডস এর থ্রুতে দেখি। সো আপনি এগেন যেটা বললাম যে ব্যাসের মধ্যে সবকিছু বাই ডিফল্ট হচ্ছে স্ট্রিং কনসিডার করা হয়, বাট আপনি যখন দুইটা নাম্বার অ্যাড করবেন অবশ্যই আপনি চাবেন না যে 1 আর 1 স্ট্রিং হিসাবে কনসিডার হোক। সো 1 আর 1 দুইটা যে নিউমেরিক ভ্যালু এন্ড আপনি যে তাদেরকে অ্যাড করতে চাচ্ছেন, এটা করার জন্য বা এটা বোঝানোর জন্য দেয়ার ইজ আ স্পেশাল টাইপ অফ কমান্ড ইন ব্যাশ দ্যাট ইজ নোন অ্যাজ expr, ফুল ফর্ম বলতে পারেন এক্সপ্রেশন। expr, তারপর হচ্ছে আপনি আপনার প্রথম আর্গুমেন্টটা দিবেন, তারপর হচ্ছে আপনি অপারেটরটা দিবেন, তারপর হচ্ছে আপনি আপনার সেকেন্ড অপারেন্টটা দিতে পারেন। এটা যখন লিখবেন দেখবেন এই যে 1 + 3 আপনার 4 আউটপুটে চলে আসছে। expr লেটস সে 2 + 8 আপনার 10 চলে আসছে। তো আপনি যখন দুইটা নাম্বারকে যোগ করতে চাবেন বা যোগ বিয়োগ গুণ ভাগ এনি টাইপ অফ অ্যারিথমেটিক, আপনি যে কমান্ডটা ইউজ করবেন দ্যাট ইজ কল্ড expr, আদারওয়াইজ নোন অ্যাজ এক্সপ্রেশন। এই জিনিসটা বুঝা যাচ্ছে? তো আমি যদি দুটো নাম্বার মাল্টিপ্লাই করতে চাই, সো আই ক্যান রাইট 5 *8, বাট এখানে দেখবেন একটা সমস্যা, সেটা হচ্ছে যে এই যে কমান্ডটা বা এই যে সিম্বলটা, এটা হচ্ছে একটা স্পেশাল সিম্বল। এটা আমরা কিছু স্পেশাল রিজনসে ইউজ করি। এটা যদি আমি এখানে এভাবে নর্মালি ইউজ করি তখন জিনিসটা আর কি এটা সিনট্যাক্স এরর চলে আসে। সো এরকম কিছু রিজার্ভ করা সিম্বলস আছে ব্যাশের। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু কিছু ভেরিয়েবল নেমস বা কিছু সিম্বল গুলো রিজার্ভ করা থাকে। ইন দিস কেস আমরা কি করব, প্রথমে একটা ব্যাকস্ল্যাশ দিব, তারপর হচ্ছে আমি আমার সিম্বলটা দিব, তারপর হচ্ছে আমি বাকি কাজ করব। এই ব্যাকস্ল্যাশ যে কাজটা করে, এই স্টার সিম্বলটা যে একটা স্পেশাল সিম্বল, সেই স্টার স্ট্যাটাসটা বেসিক্যালি আর কি নিয়ে নেয়। আপনি যখন এটা ব্যাকস্ল্যাশ দিয়ে দেবেন তখন সেটাকে একটা নর্মাল স্টার হিসেবে কনসিডার করবে অ্যাজ অপোজ টু কনসিডারিং এটা অ্যাজ আ স্পেশাল সিম্বল। এবার দেখবেন আমার আউটপুটে সুন্দর মতো মাল্টিপ্লিকেশন চলে আসছে। এভাবে সেম ভাবে আপনি সাবট্রাকশন করতে পারবেন, ডিভিশন করতে পারবেন। এন্ড এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? আচ্ছা, এই তার পাশাপাশি হচ্ছে আমরা শুধুমাত্র যে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি তা না, আমরা কিছু ওই কন্ডিশনাল ইভ্যালুয়েশন টাইপের করতে পারি, যে কে গ্রেটার দেন ইকুয়াল টু কিনা, ইকুয়ালস টু কিনা, তারপর হচ্ছে এন্ড অপারেশন, নট ইকুয়ালস টু, প্লাস মাইনাস, সেগুলো তো অবশ্যই এক্সিস্ট করে। সো আমরা যদি এরকম কিছু করি যে এক্সপ্রেশন 5 = 3, দেখবেন আমার আউটপুটে চলে আসছে 0, কারণ 5 ইজ নট ইকুয়াল টু 3। আমি যদি লিখি 5 = 5, তখন দেখবো আউটপুটে চলে আসছে 1, দ্যাট মানে 5 আর 5 1, so which is true, দ্যাটস ওয়াই হচ্ছে আমার আউটপুটে চলে আসছে 1। সেম ভাবে আমি করতে পারি 5 > 3, এগেন এখানে স্পেশাল সিম্বল, সো আমরা হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ ইউজ করব। সো কোনটা স্পেশাল সিম্বল কোনটা না, এটা আসলে জাস্ট আপনি যখন কমান্ডটা টাইপ করবেন আপনি দেখবেন যে যদি কাজ না করে, ইন দ্যাট কেস আমি একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিলে ইউজুয়ালি ইট ওয়ার্কস। ওকে, বাট এটা থ্রু প্র্যাকটিস আমি আপনি নিজেই বুঝতে পারবেন যে আচ্ছা এটা স্পেশাল সিম্বল, এটার জন্য আমার ব্যাকস্ল্যাশ অ্যাড করতে হবে। তো আমরা যদি দেখি 5 > let's say 7, in this case আমার আউটপুট চলে আসছে 0, কারণ আমার কন্ডিশনটা ফলস, 5 is actually less than 7। এভাবে হচ্ছে এখানে আরো বেশ কিছু কমান্ড দেওয়া আছে, আমি সবকিছু সবকিছু দেখাচ্ছি না, বাট আপনি প্র্যাকটিস করার সময় এই স্লাইড থেকে মোটামুটি সব ধরনের কমান্ডই পাবেন প্র্যাকটিস করার জন্য। তো এখানে এই ডিসকাশনের মেইন ব্যাপারটা এটাই যে আপনি যখন কোনো অ্যারিথমেটিক অপারেশন করবেন, কোনো কম্প্যারিজন করবেন, কোনো এডিশন সাবট্রাকশন করবেন, তখন হচ্ছে আপনার expr এই কমান্ডটা হচ্ছে ইউজ করতে হবে। তারপর আপনি আপনার প্রথম অপারেন্ট দিবেন, তারপর হচ্ছে আপনি অপারেটর দিবেন, তারপর হচ্ছে আপনি আপনার সেকেন্ড অপারেন্টটা দিবেন। এখন একটা ব্যাপার হচ্ছে শুধুমাত্র আসলে এক্সপ্রেশন
দিয়ে তো লাভ নেই, বা শুধুমাত্র যোগ বিয়োগ করে তো লাভ নেই। উই নিড টু স্টোর দ্যাট ভ্যালু ইন আ সার্টেন ভেরিয়েবল। আমরা প্রোগ্রামিং এর সব কিছু অ্যারিথমেটিকের রেজাল্টই আসলে কোন একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করা হচ্ছে আমাদের গোল থাকে। সো আমরা একটা এক্সপ্রেশন ইভ্যালুয়েট করে ভেরিয়েবলে কিভাবে স্টোর করতে পারি। আমি প্রথমে হচ্ছে আমার ভেরিয়েবলের নেম দিব, এগেন এরপর কোনো স্পেস দিব না, ইকুয়াল টু সাইন দিব। তারপর হচ্ছে আমরা ব্যাকটিকটা ইউজ করব। ব্যাকটিক কোনটা? আপনি আপনার কিবোর্ডে একদম লেফট কর্নারে এসকেপের ইমিডিয়েট নিচে দেখবেন একটা এরকম সাইন পাবেন, এটাকে বলা হচ্ছে ব্যাকটিক। এই ব্যাকটিকের ভিতরে হচ্ছে আমি আমার এক্সপ্রেশনটা লিখব, এন্ড আমি এক্সপ্রেশনটা লেখার পরে একটা ক্লোজিং ব্যাকটিক দিব, এন্টার। এবার যদি আমি একো মাইভার লিখি, আপনি দেখবেন আপনার যে 5+7 এটা মাইভার ভেরিয়েবলের মধ্যে চলে আসছে। তারপর আপনি একো করাতে আপনার আউটপুটে 12 চলে আসলো। সেম ভাবে লেটস আমি এখানে লিখি 5+9, দেন আই একো মাইভার 5+9 14। ওকে, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? সবাই কি ফলো অ্যালং করতে পারছে? কারো কোনো প্রবলেম থাকলে বলেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে। দুইটা ভ্যারিয়েবল তো আরেকবার বলেন একটু। দুইটা ভ্যারিয়েবলও তো এডিশন করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও করা যাবে, সেটা আমরা একটু পরেই দেখবো কিভাবে এডিশন করতে হবে। এমনি এতটুকু পর্যন্ত আর কারো কোনো কনফিউশন? স্যার এখানে যদি মাইভার 2 দেওয়া হতো তারপর একো দিয়ে মাইভার 1 মাইভার 2 তাহলে কি ওটা ওয়ার্ক করতো? হ্যাঁ, তাহলেও ওয়ার্ক করতো। আচ্ছা লেটস আমরা এটাই ট্রাই করি। সো লেটস আমরা প্রথমে একটা ভেরিয়েবল নেই a, জাস্ট টু কিপ এভরিথিং সিম্পল। এতে আমরা কি করব, expr 5+7 ডান। এটা গেল আপনার একটা পার্ট। তারপর প্রথম যিনি কোয়েশ্চেন করলেন যে আমরা কি ভেরিয়েবল দিয়ে অ্যাডিশন মাল্টিপ্লিকেশন করতে পারবো কিনা, লেটস আমি একটা ভেরিয়েবল নিলাম b, এখানে লিখব expr। বলেন আমি যদি এখানে a অ্যাড করতে চাই বা সামেশন করতে চাই, আমার কিভাবে লিখতে হবে এরপরে? লেটস আমি চাচ্ছি b তে আমি কি করব, a+12 রাখবো। ইন দ্যাট কেস আমার এরপরে কি করতে হবে? স্যার ডলার সাইনটা দিব না এখানে? হ্যাঁ, ডলার সাইন দিব, ভেরিয়েবল নেম +12। ওকে, এবার যদি আমি a অ্যাক্সেস, লেটস আমি প্রথমে একো a করি। সো এই 5+7 যে 12 যে ভ্যালুটা ছিল সেটা a তে, এন্ড আই গট 12। সেম ভাবে আমি যদি একো b করি, b তে চলে আসলো 24, 12+12 which is 24. ওকে, so it does not matter how many variables you store, সবকিছুই থাকবে as long as you don't use the same name. আমি যদি এখানে আবার a কে ওভাররাইট করে দিতাম, in that case তো অবশ্যই থাকতো না। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার। সো এটা গেল হচ্ছে আমাদের মোটামুটি ভেরিয়েবলস, বেসিক অ্যারিথমেটিক্স। এগেন এখানে আরো অনেক কিছু এক্সপ্রেশনস পাবেন, সেগুলো হচ্ছে প্লিজ ট্রাই টু প্র্যাকটিস দেম। নেক্সট আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্টস। ইফ এলস স্টেটমেন্টের স্ট্রাকচার মোটামুটি মানে পরিচিত, সো আই গেস সমস্যা হবে না। ইফ এলস এর মধ্যে বোঝার যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে এই ফ্ল্যাগগুলো। এই ফ্ল্যাগগুলোর মিনিং আমি একটু পরেই আসছি। সো লেটস সে আমরা এই এক্সাম্পলটাই দেখি, নাকি আরেকটু সিম্পল একটা এক্সাম্পল দেখি, এটাও না দেখা একটু সিম্পল একটা দেখি। সো লেটস সে আমরা ওপেন করি, নাম দিতে ভুলে গেছি। ওকে, সো লেটস সে আমরা একটা স্ক্রিপ্ট লিখবো। এই স্ক্রিপ্টটার কাজ কি হবে, সে হচ্ছে আপনার থেকে প্রথমে বলবে হোয়াট ইজ ইউর মার্কস, আপনার থেকে আপনার মার্কস নেবে। তারপর সে হচ্ছে কম্পেয়ার করবে যে ইফ মার্কস ইজ গ্রেটার দেন 90 তাহলে হচ্ছে সে আপনাকে পাস করাবে, আদারওয়াইজ ইউ ফেল দ্য কোর্স। ওকে, 90 বেশি আসলে পাস, আদারওয়াইজ ইউ ফেল।
এটা আমি কিভাবে লিখবো? প্রথমে হচ্ছে একো, এরপর যদি আপনি জিনিসটাকে সেম লাইনে ইনপুটটা নিতে চান, আপনার ফ্ল্যাগটা কি হবে কেউ বলতে পারবেন? /n ড্যাশ এন, রাইট, ভেরি গুড। সো লেটস আমি বলে এন্টার ইওর মার্কস। এরপরে কি হবে? এরপরে কমান্ডটা আমরিন? আমি মাত্র জয়েন করেছি। ওকে, আর কেউ? শাফিন কি হবে? ইউজ করতে হবে। রিড করতে হবে। সো রিড অ্যান্ড দেন ইউ গিভ আ ভেরিয়েবল নেম, যে আপনি যে মার্কসটা নিচ্ছেন মার্কসটা কোন ভেরিয়েবলের মধ্যে রাখবেন। সো লেটস সে আমি বোঝার সুবিধার জন্য আই গিভ ইট দ্য নেম মার্কস, just so that it is intuitive. Again, অনেকে ভাবে যে নাম এটাই হইতে হবে, নাম এটা হইতে হবে না। ভেরিয়েবলের নাম ক্যান বি, মানে আপনি নর্মাল প্রোগ্রামিং যেভাবে ফলো করেন সেম। ওকে, এই গেল হচ্ছে আমার ইনপুট আউট, মানে কনসোলে মেসেজ দেওয়ার পার্ট, তারপর হচ্ছে আমার ইনপুট নেওয়ার পার্ট। এবার আমি দেখবো হচ্ছে, মানে এবার হচ্ছে আমার ইফ এলস এর ব্যাপারটা চলে আসে, যে ইফ মার্কস এই থ্রেশহোল্ডের থেকে বড়, দেন ইউ প্রিন্ট দিস, আদারওয়াইজ হচ্ছে দ্যাট। এক মিনিট। ওকে, সো আমরা দেখি আমাদের সিনট্যাক্সটা এখানে মোটামুটি দেয়া আছে। সো আমরা এই সিনট্যাক্সটাই ফলো করব। সিনট্যাক্সটা ইজ ভেরি সিমিলার। সো সিনট্যাক্স আই গেস কারো কোনো কনফিউশন হবে না। প্রথমে আমি লিখবো ইফ, তারপর হচ্ছে ব্রেসেস দিব, এর ভিতরে হচ্ছে আমি আমার কন্ডিশনটা লিখবো। আমার কন্ডিশনটা হচ্ছে মার্কস গ্রেটার দেন 90। কন্ডিশনটা হচ্ছে এটা, বাট আসলে এক্স্যাক্টলি এইভাবে আমি ব্যাশে লিখতে পারবো না। বাট এটার যদি আমি ব্যাশ ইকুইভ্যালেন্ট লিখি, ওকে, এই যে গ্রেটার দেন সাইন, এখানে আমি লিখবো হচ্ছে জিটি, এটা একটা ফ্ল্যাগ। জিটি মানে কি? গ্রেটার দেন। সো মার্কস গ্রেটার দেন 90, তখন কি হবে? আমার ইফটা ট্রু হবে। ওকে, স্যার একটা কোয়েশ্চেন। হ্যাঁ, স্যার এখানে স্ল্যাশ গ্রেটার দেন দেওয়া হয় না কেন? সিন্স এটা ফ্ল্যাগ, আচ্ছা, এটা ফ্ল্যাগ গ্রেটার দেন জায়গায়। তো ইন টার্মস অফ ফ্ল্যাগ হচ্ছে আমরা ব্যাকস্ল্যাশটা দিই না। ব্যাকস্ল্যাশটা কখন দিই? যখন আমি কোনো একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করব। আমি একটু কি করলাম, 5\8 এরকম কিছু লিখলাম। এখন কথা হচ্ছে যে এখানে আমি কেন ব্যাকস্ল্যাশ ইউজ করেছি, কারণ এই যে সিম্বল, আর্গুমেন্ট অন্য একটা রিজার্ভ থাকে। রাইট, এই যে সো এটার স্যার এটার জায়গায় উপরে জাস্ট গ্রেটার দেন দিয়ে দিলে হয়ে যেত না? জাস্ট কেন? এটা লিখে দিলে। না 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 স্যার, যেমন এই যে স্ল্যাশ গ্রেটার দেন সাইনটা। ও আচ্ছা, ওইটা না, ওইটা এখানে হইতো না, তখন আবার আপনার আর কি EXP এর দিয়ে করতে হতো। ও আচ্ছা, তাহলে EXPR যখন ইউজ করব তখন এই স্পেসিফিক সেট অফ কনস্ট্রেন্টস ইউজ করব, এক্স্যাক্টলি। আদারওয়াইজ করব না। ওকে, ডান। সো ইফ এর মধ্যে জাস্ট টু কিপ থিংস সিম্পল আমরা হচ্ছে এই মেথডটা ফলো করি, এখানে আবার EXPR নিয়ে আসি না। ওকে, সো ইফ মার্কস গ্রেটার দেন 90, দেন লেটস আমি একো করব ইউ পাসড দ্য কোর্স। এলস, এগেন সিনট্যাক্স এখানে সুন্দর মতো দেয়া, else echo you failed the course. এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনার ব্যাশের মধ্যে ইফটা যেখানে শেষ হবে সেখানে আপনার ইফের উল্টা লিখতে হবে। যেখানে লেখা কি ইফ, তার অপোজিটটা কি এফআই। এই প্যাটার্নটা আপনি থ্রু আউট অল দ্য কমান্ডস দেখবেন, এই প্যাটার্নটা মোটামুটি সব জায়গাতেই দেখা যাবে। সো মোটামুটি আমরা অনেকদিন ধরে সবাই প্রোগ্রামিং শিখতেছি। সো এই সিনট্যাক্সটা আই গেস কারোই বুঝতে অসুবিধা হচ্ছে না, যেখানে আমি কি করতে যাচ্ছি।
মানে কমান্ডগুলো নতুন কমান্ডগুলো আসলে নতুন না, সবকিছুই মোটামুটি পরিচিত। তো আপনাকে যদি আমি একটা মোটামুটি বড় মাপের ব্যাশ স্ক্রিপ্ট দিয়ে দিই, আপনি কিন্তু দেখেই বুঝতে পারবেন যে আচ্ছা এখানে এটা হচ্ছে, এখান থেকে এটা হচ্ছে আমাদের আউটপুট এক্সপেকটেশন। সো ব্যাশ কোড বুঝা ইটসেলফ ইজ ভেরি ইজি, লিখতে গেলে একটু সমস্যা হয়, বাট বুঝাটা ইজ ভেরি সিম্পল, ভেরি রিডেবল কোড। সো এন্টার ইউর মার্কস, সে মার্কস এন্টার করবে, তারপর আমি কম্পেয়ার করব, যদি আমার মার্কস গ্রেটার দেন 90 হয় আমি একো করব ইউ পাস দ্য কোর্স, আদারওয়াইজ আমি একো করব ইউ ফেল দ্য কোর্স, এন্ড আমি এফআই মানে হচ্ছে ইফ এর ব্লকটা এখানে শেষ। তো আমরা যদি এখানে আসি, main.sh কোথায়, ওকে অনেক, রাইট মেইন। সো আমি একটু টার্মিনালটা ক্লিয়ার করে দিই। main.sh, enter your marks, let's say আমার মার্কস হচ্ছে 91। ওকে, আমি হয়তো আমাদের কমান্ডে কিছু ভুল ছিল। আচ্ছা, এই যে এখান থেকে জাস্ট একটা ভালো লার্নিং কার্ভ, মানে লার্নিং এর একটা ভালো বিষয়। আমাকে কি কেউ দেখে বলতে পারবেন যে এখানে কি সমস্যা হচ্ছে? মানে দেখে কি মনে হয়? জাস্ট আ গেস, মানে এটা আপনাদের পারার কথা না, জাস্ট আ গেস যে এই সমস্যা হতে পারে স্যার। স্যার স্পেস হ্যাঁ, এই যে স্পেস, এই বললাম যে এই জিনিসগুলো আপনাকে এই ব্যাশের মধ্যে অনেক ঝামেলা করবে। স্পেসের জন্য ঝামেলা হবে, এটার জন্য ঝামেলা হবে, সেটার জন্য ঝামেলা হবে। তো এই ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আমি এখানে স্পেস না দেওয়াতে হচ্ছে আমার এখানে এই এররটা চলে আসছে। আর যখন এখানে আসছে আমি এখানে একটা স্পেস দিয়ে দিই, এখানেও দিয়ে দিই, যেন আমার একটু দেখতে জিনিসটা সুন্দর হয়। এটা দেওয়া ম্যান্ডেটরি না, এটা জাস্ট আমার এখানে দেখবেন যে এই মার্কস এর 91 এর মধ্যে কোনো গ্যাপ ছিল না, গ্যাপটা দেওয়ার জন্য আর কি এটা দেয়া। সো এবার যদি আমরা রান করি, হোপফুলি সবকিছু ওকে হবে। 91 ইউ পাস দ্য কোর্স, 89 ইউ ফেল দ্য কোর্স। সেম ভাবে আপনি যদি ইফ, তারপর যদি আপনি মাল্টিপল কন্ডিশন দিতে চান, ওই যে ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ, তখন হচ্ছে যে ইফ এলিফ এলস। এখানে আরেকটা ব্যাপার, ছোট একটা ব্যাপার, সেটা হচ্ছে অনেক সময় আমি চাই যে, মানে এটা নেসেসারি না, বা অনেকে কি করে চায় যে এই দেন লেখাটা এই ইফ এর সাথে সেম লাইনের মধ্যে থাকুক। আপনি যদি সেটা করতে চান তখন আপনার কি করতে হবে, এখানে একটা সেমিকোলন দিয়ে দিতে হবে, দ্যাটস ইট। আপনি যদি দেন কে ইফ এর সেম লাইনে লিখতে চান, ইন দ্যাট কেস আপনার সেমিকোলন দিয়ে তারপরে হচ্ছে দেন লিখতে হবে। সো যদি রান করে, শুড বি দ্য সেম থিং, ইউ পাস দ্য কোর্স, ইউ ফেলড দ্য কোর্স। এখন হচ্ছে আমরা যে এখানে যে জিটি ফ্ল্যাগটা ইউজ করলাম, আপনাদের এখানে হচ্ছে আরো বেশ কিছু ফ্ল্যাগ আপনি পাবেন। এই যে যেরকম জিটি, ইকিউ, নট ইকুয়ালস টু, গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু, নট। তারপর এখানে আরো কিছু আপনি ফ্ল্যাগস পাবেন। আমি এনকারেজ করবো যে আপনারা এগুলো একটু নিজে প্র্যাকটিস করলে এগুলি নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না। মানে প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট ফ্ল্যাগ ইউজ করবেন। প্রত্যেকটা ফ্ল্যাগ হচ্ছে আপনার কোনো একটা কম্প্যারিজন বা কোনো অপারেশন করতে হেল্প করবে। আপনি স্ট্রিংস কম্পেয়ার করতে পারবেন, পাশাপাশি হচ্ছে আপনার ফাইল এক্সিস্ট করে কিনা, ফাইলটা রিডেবল কিনা, অ্যান্ড সো অন আর কি, ফাইলটা এক্সিকিউটেবল কিনা, এই সব কিছু, এই যে ইফেলস এর যে কমান্ড গুলো দেওয়া, এই সব কিছু হচ্ছে বেসিক্যালি এই যে ব্র্যাকেট গুলো থাকে, ব্র্যাকেটস এর ভিতরের মধ্যে বিভিন্ন ধরনের কম্প্যারিজন বা বিভিন্ন ধরনের কন্ডিশনস চেক করার জন্য ইউজ করা হয়। এখানে এগুলো হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। এরপরে হচ্ছে আমরা আসি হচ্ছে কেস স্টেটমেন্টে। আমরা কি সুইচ কেসটা কি পরিচিত? জি স্যার। আচ্ছা, সুইচ কেস পরিচিত হলে দিস শুড বি ফেয়ারলি সিম্পল। সো আমরা এই এক্সাম্পলটা দেখি, এই এক্সাম্পলটা দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন সুইচ কেসের কাজটা কি, সে হচ্ছে প্রথমে একটা ভেরিয়েবল আমি রিড করব। এখন আমি চাচ্ছি যে এই ভেরিয়েবলটা আমি মানে মাল্টিপল প্যাটার্নের সাথে ম্যাচ করব, যে এই ভেরিয়েবলটা কি ইয়েস, ওয়াই, ইয়েস বা ইয়েস কিনা। যদি এই চারটার মধ্যে যে কোনো একটা এই ভেরিয়েবলের ইনপুট হয়, ইন দ্যাট কেস আমি আউটপুট দিব হচ্ছে গুড মর্নিং। এই ভেরিয়েবলের মধ্যে যদি এন ফলোড বাই এনিথিং,
এন স্টার মানে যে স্টার যে স্পেশাল সিম্বল যেটা বললাম, এই এন স্টারের মধ্যে কারা পড়ে? এন ফলোড বাই এনিথিং। এটা মানে হচ্ছে যে আপনার এখানে যে ইনপুটটা দেওয়া হলো, মানে ইউজারটা এ লাইনে যে ইনপুটটা দিয়েছে, সেই ইনপুটটার প্রথম ক্যারেক্টারটা এন হইলেই, সেটা স্মল লেটার এন হোক বা ক্যাপিটাল এন হোক, দুইটার মধ্যে যে কোনো একটা হোক, তখন সাথে সাথে এই কমান্ডটা এক্সিকিউট হবে। আর স্টার হওয়ার মানে হচ্ছে এনিথিং এলস। স্টার মানে হচ্ছে এনিথিং, শুধু স্টার মানে হচ্ছে এনিথিং। আপনি যে কোনো কিছু লিখলেই এই কমান্ডটা এক্সিকিউট হবে। এন্ড আপনি দেখবেন যে প্রত্যেকটা কমান্ডের পরে এই ডাবল সেমিকোলনস দেয়া। এটার মানে হচ্ছে এই যেই কেসটা, এটা হচ্ছে ধরেন লেটস আমার কেস 1, এটা হচ্ছে আমার কেস 2, এটা হচ্ছে আমার কেস 3। কেস 1 যদি ট্রু হয়, যে স্টেটমেন্ট এক্সিকিউট হবে, মানে আমার এই কেস 1 এর অথরিটি কতটুকু পর্যন্ত বা এই কেস 1 এর আন্ডারে কতটুকু পর্যন্ত পড়ে, সেটা হচ্ছে আমরা এই সেমিকোলন দিয়ে ইন্ডিকেট করি। এগেন এটা একটু পরে এখন একটা এক্সাম্পল দিব, সো আই গেস তখন জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এন্ড এখানে ওই প্যাটার্নটা যেটা বললাম, যে আপনার দেখবেন যে যেটা লিখবেন তার অপোজিটটা আর কি লাস্টে লিখতে হয় ফর সাম রিজন। সো কেস লিখলে এখানে লিখবেন হচ্ছে ESAC। সো আমরা একটু জিনিসটা নিজেদের মতো করে একটা এক্সাম্পল দেখি, একটু ছোটখাটো, তাহলে সবার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস সে আমি একটা ইনপুট দিই যে প্লিজ give an input anything। তারপর আমি কি করব? রিড ইনপুট। এবার আমি কি করব? কেস $sign ইনপুট ইন। এটা হচ্ছে সিনট্যাক্স, যে আমি ইনপুটের মধ্যে যেই আমি আচ্ছা, এটা লেটস গিভ ইট আ বেটার নেম বা ডিফারেন্ট নেম টু অ্যাভয়েড এনি কনফিউশনস। লেটস সে একটা ভেরিয়েবল নেম, আমি কেস নেম ইন, এটা মানে হচ্ছে আমি নেমের মধ্যে কি আছে সেটা একটা প্যাটার্ন ম্যাচিং টাইপের করব। সো আমি প্রথম কেসটা দিলাম, যদি নেমের মধ্যে কেউ লিখে ইয়েস, ওর যদি কেউ লেখে ওয়াই, ওর যদি কেউ লিখে YES, ওর যদি কেউ লেখে YES, ইন দ্যাট কেস আমি একো করব হ্যালো, আবার আমি একো করব হাই, এরপর হচ্ছে আমি সেমিকোলন দিয়ে দিলাম। এটার মানে হচ্ছে যখন কেউ নেমের মধ্যে যদি এই চারটার মধ্যে যে কোনো কিছু লিখে, সে হ্যালো প্রিন্ট করবে, হাই প্রিন্ট করবে, তারপর আর কিছু করবে না। সো এই কেসটার এরিয়া হচ্ছে এতটুকু পর্যন্ত, আর এই এরিয়ার যে এন্ড পয়েন্টটা সেটা বোঝানোর জন্য হচ্ছে আমরা এই সেমিকোলনটা ইউজ করি। সো লেটস সে আমি যদি আরেকটা কেস দেই, যেটা ওখানে দেয়া যে এন স্টার, এটা মানে হচ্ছে এন ফলোড বাই এনিথিং। ইন দ্যাট কেস আমি ইকো করব হচ্ছে বাই, শেষ। আর যদি আমার এই কোনো প্যাটার্নের সাথে ম্যাচ না করে, মানে যে কোনো কিছু এন্টার করলেই, মানে প্রথমে চেক করবে যে এই প্যাটার্নে পড়ে কিনা, তারপর চেক করবে এই প্যাটার্নে পড়ে কিনা, যদি দুইটার মধ্যে একটাতেও না পড়ে তখন চলে আসবে এই কেসটাতে। লেটস কল দিস কেস ডিফল্ট কেস বলি, এটাকে আমরা নাম দিই, লেটস সে দিস ইজ ডিফল্ট। এন্ড হচ্ছে আমরা সেমিকোলন দিয়ে বুঝাই যে এটা দ্যাট ইজ দ্য এন্ড। এন্ড ফাইনালি হচ্ছে আমরা অপোজিট লিখে দিব, সো ESAC। এখন এইখানে একটা অনেকের কনফিউশন থাকে, সেটা হচ্ছে যে বলে স্যার এখানে কি ইনডেন্টেশন করা ইম্পর্টেন্ট? এখানে ইনডেন্টেশন ইজ নট ইম্পর্টেন্ট। From the coding perspective it's not important, but from a human standpoint it is important। কারণ আপনার কোডটা একটু রিডেবিলিটি বাড়ানোর জন্য হলে আমি বলবো যে এরকম ইন্ডেন্ট করে দেয়া। এরকম এই কোডটার রিডেবিলিটি একটু কম, বাট এখানে কিন্তু মোটামুটি এই কোডটা রিডেবল, পড়াটা ইজি। সো আমি এনকারেজ করবো আপনি যখন এই স্ক্রিপ্ট লিখবেন একটু সুন্দর করে লিখতে, আর কি অর্গানাইজ করে লিখতে। সো দেখেন এই পর্যন্ত, এটা পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে এই সিনট্যাক্স বা এই কোডটাতে? I hope not.
কেউ যদি না বুঝে থাকেন বলবেন। তো আমরা যদি এটা রান করি, গিভেন ইনপুট, আমি যদি গেস লিখি দেখবেন হ্যালো হাই চলে আসলো। আমি যদি n ফলোড বাই এনিথিং লিখি বাই চলে আসলো। এন্ড আমি যদি এনিথিং লিখি মানে প্রথমে এনও নাই, তখন দিস ইজ দ্য ডিফল্ট, সেটা চলে আসলো। এই দেখেন এই তিনটে ইনপুট কি সেন্স মেক করে আমাদের কোডের কনটেক্সটে? আমরা যদি কোডটা ওপেন করি, দেখেন এই 3 লাইনস বা এই তিনটা ইনপুট and compare it to your code should be similar. সবাই ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে আমরা আর বেশি কিছু নাই, জাস্ট লুপস এন্ড ফাংশনস, এই দুটো দেখলে মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে। সো লেটস স্টার্ট উইথ লুপ। লুপ মোটামুটি আমরা ওই ফর লুপ সবাই জানি, while লুপ এটাও মোটামুটি সবাই চিনি, আর ফাংশনস আর ভেরি সিম্পল। আরেকটা হচ্ছে এখানে আরেকটা লুপ আছে, সেটা হচ্ছে আনটিল, সেটাও আই গেস শুড বি ইজি, ডু while লুপের মতো আর কি। আমরা ফর লুপটা দেখি, ফর লুপটা দেখলে মোটামুটি আপনারা while লুপ বা আনটিল লুপ এই দুইটা জিনিস আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সো ফর লুপটা লেটস স্টার্ট। ফর লুপের একটা সিনট্যাক্স খুব সিম্পল, সেটা হচ্ছে এই যে এটা আমাদের মোটামুটি সবার পরিচিত, যে ফর i equals to 0, i less than equals to 50, i plus plus, do echo i done। এটা কি করবে? আপনাকে টার্মিনালে হচ্ছে আপনার 0 থেকে 50 প্রিন্ট করে দেবে। আমরা এটা একটু ট্রাই করে দেখি। ফর দুইটা ব্র্যাকেট i equals to 0, i less than equals to, আমরা একটু কম নাম্বার নিই, less than equals to 20, i plus plus, do echo i done। এখানে একটা জিনিস দেখবেন যে এখানে আসলে ফর এর অপোজিটটা লিখতে হয় না, মানে আর ও এফ লিখতে হয় না, এখানে জাস্ট ডু, সেটা হচ্ছে আপনার লুপের স্টার্ট, ডান হচ্ছে দ্য এন্ড অফ ইউর লুপ। সো ইফ উই রান দিস, এখানে আমার 0 থেকে 20 প্রিন্ট হয়ে চলে আসলো। লুপ মোটামুটি সবাই বুঝতে পারছি। এই সিনট্যাক্সে কারো কোনো কোয়েশ্চেন, কোনো কনফিউশন? স্যার ব্র্যাকেট সিচুয়েশনটা নিয়ে একটু একটু স্যার কি? ফার্স্টে হচ্ছে আপনি দিছিলেন ইফ দিস ইন, তারপরে ক্লোজিং ব্র্যাকেট, তারপর এখানে হচ্ছে কি ডাবল ব্র্যাকেট। সো এই ফর্ম এগুলো কি মুখস্থ করে রাখতে হবে নাকি দেয়ার ইজ আ লজিক টু ইট? না, এটা মোটামুটি মেমোরাইজ করতে হবে। দেয়ার ইজ কোনো স্পেসিফিক লজিক বলা যাচ্ছে না ফর নাও, বাট এই দুইটা প্যাটার্নই আসলে, এর বাইরে কোনো প্যাটার্ন থাকার কথা না। আপনাদের ইফের এই ব্যাপারটা, ওই ব্র্যাকেটটা, আর ফরের এই ব্যাপারটা বুঝলেই হবে। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা লুপ দেখবো, তার পাশাপাশি হচ্ছে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্টস। এই এক্সাম্পলটা আই গেস একটু ইন্টারেস্টিং হবে। দেখেন কমান্ড লাইন আর্গুমেন্টস জিনিসটা, আমরা এই এক্সাম্পলটা আমি প্রথমে লিখি, লিখার পরে আমি এটা বুঝাবো যে এখানে আসলে কি হচ্ছে। ওকে, তো লিখার পরে বুঝাটা আই গেস ইজি হবে। args is $sign hash in $sign star do echo $sign I done। ওকে, আমি এই ভার্সনটার আরেকটু আর কি মিনিমাল ভার্সন নিলাম, জাস্ট সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড।
দেখেন যে এখানে জিনিসটা আসলে কি হচ্ছে। এটা আর কি ইনিশিয়ালি কোড এক্সপ্লেইন করার থেকে প্রথমে আউটপুটটা দেখে তারপর আর কি কোডটা ম্যাপ করাটা ইজ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। দেখেন আমি যখন main.sh এটা রান করছি, আমার আউটপুট আসলো দ্য নাম্বার অফ আর্গুমেন্টস ইজ 0। সো কমান্ড লাইন আর্গুমেন্ট জিনিসটা কি, আমরা যখন একটা স্ক্রিপ্ট রান করি, অ্যাট দ্য টাইম অফ রানিং দ্য স্ক্রিপ্ট আমরা কিছু আর্গুমেন্ট পাস করে দিতে পারি। আর্গুমেন্ট পাস করতে পারি বলতে হচ্ছে অনেকটা ইয়ের মতন, আপনি যখন একটা ফাংশন কল করেন, ফাংশন আপনি কি করেন, কিছু ভেরিয়েবলস পাস করে দেন অ্যাজ প্যারামিটারস। আপনি যখন এই যে স্ক্রিপ্টটা main.sh এই স্ক্রিপ্টটা যখন রান করছেন, আপনি তাকে বাই ডিফল্ট কিছু ভেরিয়েবলস দিয়ে দিতে পারবেন যে তুমি এই ভেরিয়েবলস গুলো নিয়ে কাজ করো। জিনিসটা কিভাবে, আমি main.sh স্পেস আমি এ দিলাম, এখন দেখেন আপনার আউটপুট কি চলে আসছে, দ্য নাম্বার অফ আর্গুমেন্টস ইজ 1 এন্ড আউটপুট চলে আসলো এ। সেম ভাবে আমি দিতে পারি এ স্পেস বি স্পেস সি, যখন মাল্টিপল আর্গুমেন্ট দিতে যাবেন তখন এ স্পেস বি স্পেস সি, এন্টার। দ্য নাম্বার অফ আর্গুমেন্টস ইজ 3 এন্ড দ্য আর্গুমেন্টস আর এ বি সি। এই জিনিসটা কি কিছুটা সেন্স মেক করছে, এই জিনিসটা দেখাচ্ছি, বা আর্গুমেন্ট পাসিং এর যে বিষয়টা, যে আমরা যে আর্গুমেন্ট দিতে পারি। ওকে, এটা যদি বুঝি, এবার হচ্ছে আমরা একটু জিনিসটা একটু ডিফারেন্ট ভাবে দেখি। একো ফার্স্ট আর্গুমেন্ট ইজ $1, second argument is so let's just keep it 1 for now. So if I run this, যদি একটু দেখি, দেখেন কি আসলো, number of arguments is 3, first argument is a, and আমি এখানে 3টা আর্গুমেন্ট প্রিন্ট করে দেখাচ্ছি। এবার আই গেস আপনার কোডটা দেখলে জিনিসটা একটু সেন্স মেক করবে। আপনি যখন এই জিনিসটা, এই লাইনটা আপনি রান করছেন, কি হচ্ছে, এই স্ক্রিপ্টটা কল হচ্ছে এন্ড তাকে আমি 3টা আর্গুমেন্ট দিচ্ছি এ বি সি। টোটাল কয়টা আর্গুমেন্ট দেয়া হলো সেই কাউন্টটা অ্যাক্সেস করার জন্য হচ্ছে আমরা এই কমান্ডটা ইউজ করি, বা এই স্পেসিফিক কি বলে সিম্বল টাইপের ইউজ করি, $sign ফলোড বাই আ হ্যাশ। এটা আপনাকে, আপনি টোটাল কয়টা কমান্ড লাইন আর্গুমেন্টস পাস করছেন সেটার কাউন্টটা দেখায়। আমি যদি এখানে এ বি সি ডি লিখি, আপনি দেখবেন এখানে আসছে দ্য নাম্বার অফ আর্গস ইজ 4, দ্য নাম্বার অফ আর্গস ইজ $sign হ্যাশ। তো $sign হ্যাশ হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট, আপনি যে কয়টা আর্গুমেন্ট পাস করবেন। মেহেদি কিছু বলবেন? ওকে, সো $sign হ্যাশটা হচ্ছে আপনার টোটাল আর্গুমেন্ট কয়টা সেটা বলে। 1 মিনিট। সো এবিসি বা $sign হ্যাশটা হচ্ছে বলে আপনি টোটাল কয়টা আর্গুমেন্ট পাস করছেন। এটা যেটা, এটা হচ্ছে আপনাকে এই যে সাইনটা, এই সাইনটা হচ্ছে আপনাকে দেয় যে আপনি কোন আর্গুমেন্ট কোন, সরি মিউট হয়ে গিয়েছিল। সো এটা বলে হচ্ছে আপনার প্রথম আর্গুমেন্ট কোনটা। আপনি যদি এখানে $2 দেন তখন দেখেন যে কি চেঞ্জটা হয়। আমি যদি রান করি দেখবেন এখানে চলে আসছে ফার্স্ট আর্গুমেন্ট ইজ বি, মানে আপনার একটা একটা করে আর্গুমেন্ট অ্যাক্সেস করার জন্য হচ্ছে আপনি এখানে 1 2 3 দিতে পারেন। এখানে $1 মানে হচ্ছে প্রথমটা, $2 মানে হচ্ছে সেকেন্ডটা, $3 মানে হচ্ছে থার্ডটা, $4 মানে হচ্ছে ফোর্থ এন্ড সো অন, আপনার যে কয়টা থাকবে। আর এই $sign স্টার যে কাজটা করে, এটার মধ্যে হচ্ছে আপনার এই এন্টায়ার স্ট্রিংটা থাকে।
সো এখানে যদি আমরা একটু ভিজুয়ালাইজ করি, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এরকম কিছু একটা চলে আসছে, ওই অনেকটা আর কি পাইথনের মতো। পাইথনে যখন আমরা লুপ করি অনেকটা এরকম সিমিলার ভাবে করি। এই ফর আই ইন এই সাইনটার মানে হচ্ছে এখানে বেসিক্যালি এই জিনিসটা এরকম একটা লিস্ট টাইপের ভাবে চলে আসছে। সো আপনি এই লুপটা দিয়ে এই লিস্টটাকে হচ্ছে আইটারেট করছেন। সো এই জন্য প্রথমে আপনি এ প্রিন্ট করবেন, তারপর বি প্রিন্ট করবেন, তারপর সি প্রিন্ট করবেন, অ্যান্ড তারপর হচ্ছে ডি প্রিন্ট করবেন। অ্যান্ড এখানেও আপনি দেখবেন যে সিমিলার একটা আউটপুট চলে আসতেছে। সো এই জিনিসটা কি কিছুটা বোঝা যাচ্ছে নাকি একটু কনফিউশন কাজ করছে সবার? নাকি আমরা কেউ কিছুই বুঝি নাই কোনটা? ওকে, ফর লুপ মোটামুটি এটাই। ওয়াইল লুপটা আমি আলাদা করে লিখবো না, আমি জাস্ট এখানে সিনট্যাক্সটা বলে দিচ্ছি যে পাসওয়ার্ড এন্টার করলো, ওয়াইল এটা হচ্ছে আমার সেই কন্ডিশন যে ওয়াইল পাস নট ইকুয়ালস টু পাসওয়ার্ড, ডু, ডান অ্যান্ড একো। সো syntax similar, while your condition, do and done, and তার ভিতরে হচ্ছে আপনার লুপিং কন্ডিশনটা আপনি লিখবেন। until স্টেটমেন্টটাও সেম, until your condition, do এর ভিতরে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে আপনার লুপিং পার্ট বা লুপিং কোড, লুপ হবে। আর ডান মানে হচ্ছে লুপের এন্ড। সো এটা হচ্ছে লুপের কন্ডিশন, লুপের স্টার্টিং পয়েন্ট, লুপের এন্ডিং পয়েন্ট, অ্যান্ড এটা হচ্ছে লুপিং কোড বা যে কোডটা বারবার রেপিটেটিভলি রান হবে। সো ফাইনাল যেটা সেটা হচ্ছে ফাংশনস আর সিমিলার টু আপনার নর্মাল বেসিক প্রোগ্রামিং আপনি যা করেছেন মোটামুটি তাই বলা যায়। তো ফাংশনের যে সিনট্যাক্স দেখি, লেটস সে ফাংশন নেম হচ্ছে FOO, or I guess আচ্ছা লেটস কিপ দিস FOO, আপনি কার্লি ব্রেসেস দিবেন, এরপর হচ্ছে আপনি আপনার ফাংশন বডির লিখবেন যে দিস ইজ দ্য ফাংশন, এই ব্রেসেস দিয়ে হচ্ছে আপনি আপনার এন্ডিং ফাংশনের এন্ডটা বুঝাবেন। সো দিস ইজ দ্য নেম অফ ইয়োর ফাংশন, start of the function, body of the function, and the end of your function. So echo, let's say before function call, then আমি ফাংশনটা কল করব কিভাবে, you just write the name of the function FOO. so এখানে আমি ফাংশন নেম লিখলাম FOO, then আমি লিখলাম echo after the function call. So this is the function before function call, after the function call. এবার if I run this, আমরা যদি একটু রান করি without any arguments, obviously দেখবেন before the function call, this is the function, and after the function call. আমরা একটু আগে যেভাবে এই পজিশনাল আর্গুমেন্টস বা কমান্ড লাইন আর্গুমেন্টস গুলো ডিসকাস করলাম, আপনারা এই ফাংশন গুলোতেও ওই সেম সিমিলার প্যাটার্নে আর্গুমেন্টস গুলো পাস করতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে আপনি ফাংশনের মধ্যে যদি কোনো কিছু রিটার্ন করতে চান, রিটার্ন করার জন্য যে মেথডটা ফলো করতে হয় সেটা হচ্ছে, মানে এখানে আসলে আমরা কনভেনশনালি রিটার্ন করতে পারি না। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে এই ব্যাশের মধ্যে বাই ডিফল্ট সবগুলো ভেরিয়েবল হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। আপনি যদি একটা ভেরিয়েবল এই এফ এর ভিতরে ডিক্লেয়ার করেন, যেটা হচ্ছে আমার এফ এর বডি, আপনি এই ভেরিয়েবলটা আসলে অন্য যে কোনো জায়গার থেকেও অ্যাক্সেস করতে পারবেন। সো ইন আ সার্টেন সেন্স আপনার আসলে ভেরিয়েবলটা রিটার্ন না করলেও হয়, বাট আপনি যদি রিটার্ন করতে চান, ইন দ্যাট কেস মেথড হচ্ছে আপনার এরকম কিছু একটা করতে হবে, একো আপনার ভেরিয়েবল। এবার যদি আপনি এরকম কিছু করেন যে লেটস সে আমি রেজাল্টের মধ্যে আমার ভেরিয়েবলটা রাখবো $f, লেটস সে একো রেজাল্ট। আমরা একটু রান করি, তারপর আমি বলছি এখানে কি হচ্ছে।
এখানে কোথায় কি ভুল করলাম? আচ্ছা ফাংশন কি কল করিনি? ও আচ্ছা সরি, রাইট লেটস কিপ ইট। ওকে, হোপফুলি এবার কোনো প্রবলেম নেই। এই 1 2 3 এখানে বেসিক্যালি কি হচ্ছে, আপনি এই ফাংশনটা কল করছেন, ফাংশন যে জিনিসটা একো করবে এই একোটা আসলে একটা রিটার্ন স্টেটমেন্টের মতো করে কাজ করবে। সো একোটা চলে আসবে এখানে, দেন হচ্ছে আপনি আপনার ভেরিয়েবলটা প্রিন্ট করে দেখাতে পারছেন। বাট এগেন আসলে মানে ভেরিয়েবলস যেহেতু আমার গ্লোবাল সবসময়, তো আসলে এটা রিটার্ন না করলেও হয়। আমি যদি এখানে একটা ভেরিয়েবল ডিফাইন করি, লেটস সে var 1 2 3, আমি ইজিলি আসলে এটা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। সো আসলে এটা মানে না করলেও হয়, রিটার্ন না করলেও হয়। সো আমি অ্যাক্সেস করতে পারছি, সো রিটার্ন না করলে হয়। বাট যদি আপনি রিটার্ন করতে চান, দিস ইজ ইউর ওয়ে। এখানে ফাংশনের আরো কিছু এক্সাম্পলস পাবেন, প্র্যাকটিস করে দেখতে পারেন। এটা হচ্ছে রিকারশনের এক্সাম্পল, যদিও আমরা এটা খুব একটা ইউজ করি না, বাট আপনি যদি ফর এনি রিজন রিকারশন ইমপ্লিমেন্ট করতে চান ইউজিং ব্যাশ, দিস ইজ ইউর ওয়ে। এটা হচ্ছে ফাংশন, এটা তার বডি, এটা হচ্ছে তার রিকারসিভ কল। এটা হচ্ছে প্রথম কল করার পর হচ্ছে আমি ফাংশন এন্টার করব, দেন আমি রিকারসিভলি হচ্ছে ফাংশনটা নিজেকে কল করবে। সো আই থিঙ্ক দ্যাট ইজ প্রিটি মাচ ইট। মোটামুটি কিছু কি মিস করে গিয়েছি? আই গেস নট। ওকে গাইস, তাহলে সবাইকে মোটামুটি স্ট্রাকচারটা কি বুঝতে পারলাম? ব্যাশ স্ক্রিপ্টিং কিভাবে কি করতে হয়, কিভাবে টার্মিনালের কিছু বেসিক কাজকর্ম করতে হয়। কারো কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন অ্যাবাউট দ্য কোর্স বা অ্যাবাউট টুডেজ টপিক, এনিথিং? স্যার যে কোনো লিনাক্স ডিস্ট্রো ইউজ করলে তো হবে? উবুন্টু ইউজ করে আপনাদের ওই এখানে মোটামুটি স্পেসিফিক ভাবেই বলা, উবুন্টুর কোন ভার্সনটা ইউজ করবেন সেটাও বলা। ফর ইউর কনভিনিয়েন্স আমি বলবো এটা ফলো করা ইজ দ্য বেস্ট ওয়ে। ওকে, সেটিং আপ পিসিতে মোটামুটি বলা আছে যে কিভাবে কি করতে হবে। আর কারো কোনো কোয়েশ্চেন? যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা অ্যাটেন্ডেন্সে মুভ করব। কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। কারণ স্যার অ্যাসাইনমেন্ট কি এই উইক থেকেই হবে নাকি? না, অ্যাসাইনমেন্ট এই উইক থেকে হবে না। অ্যাসাইনমেন্ট আউটলাইনে কি মেনশন করা আছে? মোটামুটি আপনার থার্ড বা ফোর্থ ক্লাস ওরকম, মানে অ্যাসেসমেন্টের আশেপাশে আর কি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। আচ্ছা স্যার। ওকে, সো আই গেস কারো কোনো কনফিউশন নাই। সো আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, সবাই একটু রেসপন্ড করবেন। স্যার অ্যাডভাইজিং কনফার্ম না করলেও কি নাম থাকবে?